আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কমিউনিটি মেডিসিনের একদম সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক, যেটা না পারলে আসলে কমিউনিটি মেডিসিনে ফেল নিশ্চিত, সেই টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেটা হলো এপিডেমিওলজি। এবং এই এপিডেমিওলজি না পড়ে গেলে তার মোটামুটি শিওর যে সে কমিউনিটি মেডিসিনে ফেল করবে। কারণ যখন তুমি ভাইবা বোর্ডে যাবা তখন তোমার প্রথম যে টপিক সেটাই থাকবে এপিডেমিওলজি। মানে তোমার যে আরএফএসটি থেকে কোশ্চেন করবে, আরএফএসটি থেকে। আর আরএফএসটির সম্পূর্ণ টপিকই এপিডেমিওলজি এবং রিসার্চ মেথোডোলজি। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে কমিউনিটি মেডিসিনে পাশ করার জন্য। আমরা আজকে মোটামুটি দুইটা বিষয় নিয়ে একদম ক্রিস্টাল কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা এপিডেমিওলজি আসলে জিনিসটা কি প্রথমে আমাদের জানতে হবে। এই এপিডেমিওলজি জিনিসটা কি? আচ্ছা, এখানে আমাদের ডেফিনেশনে আছে কি, দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্স অফ হেলথ রিলেটেড স্টেট অর ইভেন্টস ইন এ স্পেসিফাইড পপুলেশন ইজ কল্ড এপিডেমিওলজি। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে আমাদের যে হেলথ রিলেটেড স্টেট এবং হেলথ রিলেটেড ইভেন্ট, এই যে দুইটা জিনিস। হেলথ রিলেটেড স্টেট বলতে কি বুঝি আমাদের এটা জানা লাগবে। হেলথ রিলেটেড স্টেট হলো আমাদের অনগোয়িং, মানে কোনো একটা প্রসেস। যেমন হলো আমি যদি বলি নিউট্রিশন, দেন স্মোকিং, এইগুলো হলো হেলথ রিলেটেড স্টেট। আর হেলথ রিলেটেড ইভেন্ট হলো কি, বার্থ, তারপরে ডেথ, ম্যারিজ, মানে যেগুলো হলো আমাদের ইনস্ট্যান্ট অর্থাৎ শর্ট টার্ম। তাহলে দুইটার ভিতর পার্থক্য বোঝা গেলো। হেলথ রিলেটেড স্টেট হলো আমাদের লং টার্ম অর্থাৎ সময় বেশি লাগবে যেই জিনিসগুলো। আর হেলথ রিলেটেড ইভেন্ট হলো আমাদের শর্ট টার্ম। এটা আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি না। তো আমার কথা হলো হেলথ রিলেটেড স্টেট হলো আমাদের অনগোয়িং প্রসেস, আর হেলথ রিলেটেড ইভেন্টস হলো আমাদের মানে হলো শর্ট টার্ম। এবং এটা কি হ্যাপেনিং, মানে এটা হলো আমাদের হয়ে গেছে। যেমন বার্থ আমাদের হয়ে যায়, ডেথ মানে কি একটা শর্ট টার্মের ভিতর হয়ে যায়। কিন্তু আমি যদি বলি স্মোকিং, একটা মানুষ স্মোকিং করতে মানে কি একটা সময় থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত স্মোকিং করতে থাকে, তাহলে এটা একটা লং টার্ম প্রসেস। তাহলে এই যে হেলথ রিলেটেড স্টেট যেরকম নিউট্রিশন আর স্মোকিং, অথবা হেলথ রিলেটেড ইভেন্টস যেরকম বার্থ, ডেথ, এইগুলো সম্পর্কে আমরা স্টাডি করব। এখন স্টাডি করব কি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস। তো ডিস্ট্রিবিউশনটা কি? ডিস্ট্রিবিউশনটা আমাদের আবার তিনটা জিনিসের উপর ভিত্তি করে, টাইম, প্লেস, পারসন। আচ্ছা, জিনিসটা আমি বুঝাই বলি। যেমন কি টাইম, যেমন ধরো আমি যদি বলি এখানে স্মোকিংয়ের কথা বলি। এখন টাইমের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ওরকম একটা মানুষ কি শর্ট টার্ম ধরে স্মোকিং করে, অথবা একটা মানুষ লং টার্ম ধরে স্মোকিং করে। এর কিন্তু ইফেক্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে লং টার্ম স্মোকিং করতেছে তার কিন্তু কি হবে, আমরা যদি ধরি লাং ক্যান্সার হবে, ঠিক আছে, লাং ক্যান্সারটা কিন্তু তার বেশি হবে। তারপর আছে কি প্লেস। এখন দেখো প্লেসের ক্ষেত্রে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। প্লেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যেরকম হলো আমি যদি বলি ঢাকার ধরো মোহাম্মদপুরে সব থেকে বেশি স্মোকিং হয়, ওকে, আর হলো অন্যান্য জায়গায় কম হয়। তাহলে প্লেস দিয়েও কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি। তারপর হলো পার্সন, যেরকম মেল ফিমেল দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি পার্সনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মেলরা কি বেশি স্মোকিং করে। তারপরে আমরা যদি বিহেভিয়ার দেখি, এজ দেখি, এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যে ডিস্ট্রিবিউশন, এটা কিসের উপর নির্ভর করবে, টাইম, প্লেস, পার্সন। আর ডিটারমিনেন্টস মানে কি রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর। তাহলে এখন আমি যদি বাংলায় জিনিসটা বলার চেষ্টা করি, আমাদের যে হেলথ রিলেটেড স্টেট অর ইভেন্টস আছে একটা স্পেসিফাইড পপুলেশনের ভিতর, সেটাকে আমাদের কি করতে হবে, স্টাডি করতে হবে। এখন কি স্টাডি করতে হবে, তাদের ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্স সম্পর্কে, ওকে। এখন এপিডেমিওলজি, এই এপিডেমিওলজিটা আমরা কি কাজে লাগাবো, এটা আমাদের কি কাজ করতে হেল্প করবে, এটা আলাদা আমাদের কথা। তাহলে আমরা একটা জায়গার মনে করো ধরো ঢাকার আমরা যদি দেখি এপিডেমিওলজির মাধ্যমে আমরা কি দেখতে পারবো, এবং রাইজ অন ফল অফ ডিজিজ দেখতে পারবো। কীরকম, যে একটা ডিজিজ কতটুকু, যেমন ধরো টিউবারক্লোসিস ঢাকায় কতটুকু পরিমাণ বাড়ছে এবং কমছে, এটা আমরা কি এপিডেমিওলজিক স্টাডি দিয়ে আমরা বুঝতে পারবো। তারপরে কি করতে পারবো, কমিউনিটি ডায়াগনোসিস। আমাদের যে কমিউনিটি আছে, কমিউনিটির ভিতরে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু আমরা বের করতে পারবো।
এবং এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো বের করার মাধ্যমে আমরা কী করতে পারবো, একটা প্ল্যানিং করতে পারবো। প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা ওই ডিজিজগুলোর বিপক্ষে বা প্রতিরোধে আমরা কী কাজ করতে পারি, এটা কিন্তু আমরা এই এপিডেমিওলজি থেকে জানতে পারি। তো আশা করি জিনিসটা বোঝা গেছে। তো এপিডেমিওলজির হলো 3টা বেসিক কম্পোনেন্ট থাকে। একটা হলো ডিজিজ ফ্রিকোয়েন্সি, আমরা ডিজিজটা কীরকম হচ্ছে, মানে ডিজিজের যে মানে একটা জায়গায় ডিজিজটা কীরকমভাবে হচ্ছে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। তারপরে বললাম কি ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ, ওই যে ডিস্ট্রিবিউশন, যেমন কি টাইম প্লেস পারসন, এটা আমরা কিন্তু সংজ্ঞাতেই পেয়েছি ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, টাইম প্লেস পারসন। তো টাইম আমি যদি ধরি, যেমন হলো ডায়রিয়া ধরো টাইমের ক্ষেত্রে রেনি সিজনে বেশি হয়, কিন্তু আবার রেসপিরেটরি ইনফেকশনের কথা চিন্তা করলে আমরা টাইমের ক্ষেত্রে দেখবো কি উইন্টারে হলো বেশি হয়। তো এরকম ডিফারেন্সিয়েট করতে পারবো টাইম দিয়ে। তারপর প্লেসের ক্ষেত্রে আমি যদি বলি কার্সিনোমা অফ স্টোমাক তোমার হলো একটা দেশ যেমন জাপানে অনেক বেশি হয়, ম্যালেরিয়া আবার ধরো হিল ট্র্যাক্টে হয়, এরকম এটা প্লেস দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি, কোনো জায়গায় ম্যালেরিয়া বেশি, কোনো জায়গায় ম্যালেরিয়া কম। আর পার্সনের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন অফ ডিজিজের ভিতর পড়ছি, কারো বেশি হবে কারো কম হবে। যেমন মেলদের ক্ষেত্রে তারা কী করবে, স্মোকিং বেশি করে যার কারণে লাং ক্যান্সার হয়, আর কিন্তু ফিমেলদের ক্ষেত্রে তারা কি স্মোকিং বেশি একটা করে না যার কারণে লাং ক্যান্সার হয় না। তাহলে আমরা ডিস্ট্রিবিউশন অফ ডিজিজও বুঝতে পারলাম। 3 নম্বরটা কি ডিটারমিনেন্স অফ ডিজিজ, ডিটারমিনেন্স কি রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। আইডেন্টিফিকেশন, আমরা যে একটা ডিজিজের কী কারণে ডিজিজটা হচ্ছে, এটা হলো ডিটারমিনেন্স অফ ডিজিজ, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এপিডেমিওলজিক্যাল স্টাডি কী আছে সেটা হলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে হলো 2টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে অবজারভেশনাল স্টাডি, আর আছে কি এক্সপেরিমেন্টাল স্টাডি। আচ্ছা, আমরা এখানে এগুলো আবার পড়বো, জাস্ট এখানে আমরা নামগুলো শিখে রাখি। তো অবজারভেশনাল স্টাডির ভিতরে আমাদের 2 ধরনের আছে। একটা হলো ডেসক্রিপটিভ স্টাডি, মানে দেখো অবজারভেশন মানে কি শুধুমাত্র অবজার্ভ করবে, ঠিক আছে, অন্য কিছু করতে পারবে না, অর্থাৎ ইন্টারভেনশন করবে না। যেমন ধরো তুমি একটা ডিজিজ দেখছো, তুমি শুধু অবজার্ভ করে যাবে, এটার জন্য তুমি যে ট্রিটমেন্ট ড্রাগ এগুলো দিতে পারবে না, এগুলো বলা হয় ইন্টারভেনশন। আর এক্সপেরিমেন্টাল স্টাডিতে কী হবে, আমাদের ইন্টারভেনশন করতে পারবো, ঠিক আছে। যেমন অবজার্ভ করে আমরা ইন্টারভেনশনও করতে পারবো। আচ্ছা, অবজারভেশনাল স্টাডি আবার 2 ধরনের, একটা হলো কি ডেসক্রিপটিভ স্টাডি, আর একটা হলো আমাদের অ্যানালাইটিক্যাল স্টাডি। ওকে, ডেসক্রিপটিভ স্টাডিতে আমাদের হলো কী জিনিসগুলো আছে, একটা হলো কি ক্রস সেকশনাল স্টাডি, একটা হলো লঙ্গিচুডাল স্টাডি, এগুলো আমরা পড়বো। অ্যানালিটিক্যাল স্টাডির ভিতরে আছে ইকোলজিক্যাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোলারিটি, কোহর্ট, এবং এক্সপেরিমেন্টাল স্টাডির ভিতরে আছে র্যান্ডমাস কন্ট্রোল ট্রায়াল, ফিল্ড ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল। আচ্ছা, এই জিনিসগুলো হলো আমরা দেখব, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কি আছে। এখন আমরা আসি এই যে এপিডেমিওলজি আমরা এপিডেমিওলজির মাধ্যমে আমরা কী মেজার করতে পারবো, একটা এপিডেমিওলজিক্যাল স্টাডির মাধ্যমে কী মেজার করতে পারবো। তাহলে আমরা মেজার করতে পারবো কি মেজারমেন্ট অফ মর্টালিটি, মেজার করতে পারবো কি মেজারমেন্ট অফ মর্টালিটি। ওকে, আমরা মানে একটা জায়গায় কতগুলো মানুষ মৃত্যুবরণ করছে, মর্টালিটি মৃত্যুবরণ করছে সেটা ডিটেক্ট করতে পারবো। তোমাকে মেজারমেন্ট অফ মরবিডিটি, অর্থাৎ একটা কতজন মানুষ আর কি ডিজিজ আক্রান্ত আছে সেইটাও মেজার করতে পারবো। তারপরে আমরা বলতে পারি কি মেজারমেন্ট অফ ডিসেবিলিটি, তারপরে হলো তোমার মেজারমেন্ট অফ ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, বিভিন্ন ধরনের জিনিস আমরা এই এপিডেমিওলজি থেকে মেজার করতে পারবো। আচ্ছা, এই যে এপিডেমিওলজি আছে এইটার জন্য আমাদের বুঝতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের 3টা জিনিস যা লাগবে, অর্থাৎ এপিডেমিওলজিক্যাল টুল। আমরা কী টুল ব্যবহার করি এপিডেমিওলজিতে, এই 3টা জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকতে হবে, না হলে কিন্তু আমরা এপিডেমিওলজি মানে বুঝতে আমাদের অনেক কষ্ট হবে, ঠিক আছে। এই 3টা জিনিস আমরা এখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। কী আছে টুলসের ভিতর আছে রেট, তারপরে আছে রেশিও, আর আছে প্রপোর্শন। আচ্ছা, প্রথমে আসি হলো আমরা রেট কি, রেট এখানে লেখা আছে রেট মেজার্স, রেট পরিমাপ করে, কি পরিমাপ করে, দ্য অকারেন্স অফ সাম পার্টিকুলার ইভেন্ট, কিছু ডিজিজের অকারেন্স মানে কীরকমভাবে ঘটতেছে ইন এ পপুলেশন, একটা পপুলেশনের ভিতর মানে কি ওই একটা পপুলেশনের ভিতর যে কিছু ডিজিজ সাম পার্টিকুলার ইভেন্ট মানে কি ডিজিজ বোঝাইছে ওটা কীরকমভাবে হচ্ছে, এবং এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইমও থাকবে, ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম, মানে একটা টাইম দেওয়া থাকবে, 1 বছর 2 বছর একটা টাইম দেওয়া থাকবে। আচ্ছা, রেটের আমরা জানি, রেটের সূত্র যদি বলি নিউমারেটর, তারপর হলো ডিনোমিনেটর গুণ মাল্টিপ্লায়ার, ঠিক আছে।
মাল্টিপ্লায়ার। ওকে, এখন রেট, নিউমারেটর আর ডিনোমিনেটর বলতে কি বুঝি? আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, যেরকম আমি যদি বলি হলো ডেথ রেট। ডেথ রেট হলো, আমি যদি বলি ডিনোমিনেটর মানে হলো, ডিনোমিনেটরের ভিতর আছে মিডিয়ার পপুলেশন, আর নিউমারেটরের ভিতর কি থাকবে? নাম্বার অফ ডেথস ইন অন ইয়ার। যেহেতু আমি বলছি একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, আর মাল্টিপ্লায়ার হবে থাউজেন্ডের থেকে, কিন্তু নেভার 100, কখনো 100 হবে না, কখনোই 100 হবে না। মাল্টিপ্লায়ার হতে পারে 1000, 1,00,000, 10,000 এরকম করে বাড়তে থাকবে, বাট নেভার 100। তো এখানে আমরা মিডিয়ার পপুলেশনটা বলতে কী বুঝি? মিডিয়ার পপুলেশন বলতে আমরা যদি বুঝাই, মিডিয়ার পপুলেশন হলো, এখানে ধরো আমাদের এখন চলে 2026 সাল, মিডিয়ার, অর্থাৎ 2026 না, 2025 আমরা ধরি, 2025-এর মিডিয়ার যদি মাঝখানে ধরি, আমাদের মাঝখানের মাসটা ধরে জুলাই। এই জুলাই থেকে 1 বছরের ভিতর আমাদের যেই পপুলেশনটা আছে, মানে এইখানে যে মিডিয়ার পপুলেশন 2025-এর জুলাই, 2026-এর জুলাই পর্যন্ত যে পপুলেশনটা, এটাকে বলা হয় মিডিয়ার পপুলেশন। 1 বছরে, এই 1 বছরে আমাদের পপুলেশনের ভিতর কতজন মানুষ ডেথ হয়েছে, সেইটা, এবং সেটাকে মাল্টিপ্লাই করছি 1000 দিয়ে। ওকে, পার থাউজেন্ডে আমরা ওটাকে ডিভাইড করছি, মানে পার থাউজেন্ডে ওটা নিয়েছি, তাহলে কতজন মানুষ ডেথ হয়েছে। এখানে দেখো এই পপুলেশনটাই কিন্তু আমাদের ডিনোমিনেটর, আর এই যে নাম্বার অফ ডেথ, যে 1 বছরে যে নাম্বার অফ ডেথ হয়েছে, ওইটা কি নিউমারেটর। তাহলে ডিনোমিনেটরের থেকেই কিন্তু নিউমারেটর, এটা হলো ডিনোমিনেটর, নিউমারেটর কিন্তু পার্ট ডিনোমিনেটর একটা। কেন? কারণ এই যে ডেথগুলো হয়েছে, এটা তো এই পপুলেশন থেকে হয়েছে, তাই না? তাহলে এইখানে কি ডিনোমিনেটরের একটা পার্ট হলো নিউমারেটর। কথাটা বোঝা গেছে? এটা কিন্তু লাগবে পরে। তাহলে ডেথ রেটে আমরা তাহলে কী জিনিস পেলাম? এখানে একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, আমরা দেখলাম একটা গিভেন পিরিয়ড অফ টাইম থাকবে, মাল্টিপ্লায়ার থাকবে, আর কি থাকবে? আর হলো এই ডিনোমিনেটর একটা পার্ট থাকবে, নিউমারেটর। তাহলে 3টা জিনিস আমরা কি পেলাম? একটা হলো স্পেসিফিক টাইম থাকবে, এই 3টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বরটা হলো মাল্টিপ্লায়ার থাকবে, বাট নট 100, এটা মাথায় রাখতে হবে, 100 হবে না। এবং 3 নম্বর কি বলছে? ডিনোমিনেটরের একটা পার্ট হলো নিউমারেটর। ওকে, এই 3টা ক্যারেক্টারিস্টিক আমাদের মাথায় রাখতে হবে, এটা দিয়ে আমরা রেট ডিটেকশন করতে পারবো। আচ্ছা, রেটের ভিতর আমরা যদি কয়েকটা রেট বলি, একটা হলো যেরকম আছে ক্রুড রেট, ঠিক আছে, ক্রুড রেট আছে, তারপর স্পেসিফিক রেট আছে। ক্রুড রেট হলো এই যে এটা যেটা করলাম, ক্রুড রেট, এই যে হলো মিডিয়ার পপুলেশনে নাম্বার অফ ডেথ, মানে একটা পপুলেশনের সব যে ডেথ, ঠিক আছে, এইটাকে বলা হয় ক্রুড ডেথ রেট। আর একটা হলো কি স্পেসিফিক ডেথ রেট, এই সবই সেম। তাহলে কি বলবো? মিডিয়ার পপুলেশন থেকে নাম্বার অফ ডেথ ডিউ টু স্পেসিফিক কজ, যেমন ডায়াবেটিস মেলাইটাস, একটা স্পেসিফিক কজের জন্য কতজন মানুষ মারা গেছে, এটা হলো স্পেসিফিক ডেথের। আর ক্রুড ডেথ রেট কি? এটা হলো স্পেসিফিক কজ না, নন স্পেসিফিক। যেমন আমি যদি বলি ডায়াবেটিস, হাইপারটেনশন, সব কিছুর জন্য কতগুলো মানুষ মারা গেছে, এটা হলো ক্রুড ডেথ রেট। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি রেশিও। রেট গেল রেশিও। তাহলে রেশিওতে আমাদের কি? রেশিওতে হলো ইট ইজ রিলেটিভ বিটুইন টু র্যান্ডম কোয়ান্টিটিস। এখানে কিন্তু পুরাই দুইটা আলাদা কোয়ান্টিটি থাকতে হবে, র্যান্ডম কোয়ান্টিটি। আচ্ছা, আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। নিউমারেটর আর হলো ডিনোমিনেটর। যেমন ধরো আমি যদি বলি র্যান্ডম কোয়ান্টিটি বলছে সেক্স রেশিও, মেল ফিমেল, ঠিক আছে, সেক্স রেশিও। তারপর সেক্স রেশিও আমি যদি ধরি, যেমন ধরো মেল ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল। এই ক্ষেত্রে কি হয়েছে? অথবা আমি যদি বলি এখানে রেশিও করি, মেল ফিমেল দিয়েও করতে পারি, অথবা করতে পারি কি 40 জন স্মোক করছে, আর ডিনোমিনেটরে রাখতে পারি কি 60 জন স্মোক করে নাই। ওকে, এইভাবে রেশিও করতে পারি। স্মোক করে নাই, 60 জন স্মোক করে নাই, এবং 40 জন স্মোক করছে। এখন দেখো এইখানে আমরা দেখি, এখানে ডিনোমিনেটরের পার্ট কি নিউমারেটর? না। কারণ এইখানে দেখো, এই যে আমি এইখানে যদি চিন্তা করি, ফিমেলের কি একটা পার্ট মেল? অবশ্যই না। অথবা যারা স্মোক করে নাই স্মোক করছে, 60-এর কি একটা পার্ট 40? না। এখানে হলো স্মোক করে নাই আলাদা একটা অ্যামাউন্ট, এবং স্মোক করছে আলাদা একটা অ্যামাউন্ট। স্মোক করছে যেমন 40 জন, এবং স্মোক করে নাই 60, কিন্তু স্মোক করে নাই কিন্তু তোমার হলো একটা পার্ট কিন্তু না। তাহলে গেল ডিনোমিনেটরের একটা পার্ট, এখানে নিউমারেটর না, এবং এইখানে কিন্তু মাল্টিপ্লায়ার নাই। তাহলে 3টা এখানে ডিনোমিনেটরের একটা পার্ট, নিউমারেটর না,
2 নম্বর হলো এখানে কোনো মাল্টিপ্লায়ার নাই, ওকে, এবং এইখানে স্পেসিফিক টাইম থাকতেও পারে নাও থাকতে পারে, স্পেসিফিক টাইম থাকতে পারে নাও থাকতে পারে। এটা হলো রেশিও। রেশিও কিন্তু বোঝা গেল, রেশিও মাথায় রাখতে হবে, এই দুইটা ডিফারেন্সিয়েট। অ্যান্ড প্রপোর্শন, প্রপোর্শন হলো কি, ইট ইজ এ রেশিও হুইচ ইন্ডিকেটস দ্য রিলেশন এ ম্যাগনিটিউড অফ এ পার্ট টু দ্য হোল এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ। আচ্ছা, এটা আমরা যদি বুঝাই বলি, প্রপোর্শন, প্রপোর্শনের ভিতর আছে, আমি যদি প্রপোর্শন যদি ধরো টোটাল নাম্বার অফ চিলড্রেন আর হলো টোটাল নাম্বার অফ চিলড্রেন আর চিলড্রেন উইথ দ্য নাম্বার অফ, একটু পুরোটা লিখি, দ্য নাম্বার অফ চিলড্রেন উইথ ডিজিজ গুণ 100। এখন দেখো প্রপোর্শনে কি হয়েছে, এই যে নিউমারেটর, এটা হলো নিউমারেটর, এটা হলো ডিনোমিনেটর। এখানে কি ডিনোমিনেটরের একটা পার্ট কি নিউমারেটর? অবশ্যই, কারণ এই যে টোটাল নাম্বার অফ চিলড্রেন, এই চিলড্রেন থেকেই কিন্তু কিছু চিলড্রেনের ডিজিজ হয়েছে, তাহলে ডিনোমিনেটরের একটা পার্ট কিন্তু নিউমারেটর, তাহলে এটা কিন্তু রেটের দিকে গেছে। ওইখানে আমরা রেটও পড়ছি কি, ডিনোমিনেটরের একটা পার্ট হলো নিউমারেটর। আচ্ছা, রেটের ক্ষেত্রে মাল্টিপ্লাইড ছিল কত আমাদের 1000 থেকে যত বড়, কিন্তু এইখানে আমাদের মাল্টিপ্লাইড দেখলাম কি 100, তাহলে এইখানে আর একটা ডিফারেন্সিয়েট পাওয়া গেল। এবং 3 নম্বর হলো কি, এইখানে কোনো স্পেসিফিক টাইম থাকবে না, তাহলে 3টা ক্যারেক্টারিস্টিক আমরা যদি বলি, এইখানে ডিনোমিনেটরের একটা পার্ট নিউমারেটর, যেটা হলো আমাদের রেটের সাথে মিলে যায়, কিন্তু এখানে মাল্টিপ্লাইডটা কিন্তু 100। এবং 3 নম্বরে আমরা যেটা বলি সেটা হলো আমাদের টোটাল মাল্টিপ্লাইডটা 100 এবং এখানে কোনো স্পেসিফিক টাইম নাই, স্পেসিফিক টাইম নেই। আচ্ছা, এখন আমরা 3টা জিনিস ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। আসলে এই 3টা জিনিস আসলে আমাদের কি, তাহলে 3টা জিনিস আমরা এইখানে ডিফারেন্সিয়েট করি। একটা হলো কি বললাম, রেট, এইভাবে না বলে আমরা যদি বলতে পারি, তাহলে আমরা হলো নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর। এটা কোন জায়গায় আমরা দেখছি, নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, ইয়েস আর নো দিলাম। তো নো এর ক্ষেত্রে নিউমারেটর ইজ এ পার্ট অফ ডিনোমিনেটর, নোতে আমরা শুধুমাত্র পেয়েছি হলো রেশিও, তাহলে এটা কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে গেল। এখন ইয়েস এর ভিতর আমাদের 2টা ছিল, একটা হলো কি ছিল, একটা ছিল হলো আমাদের, একটা ছিল রেট আর একটা ছিল হলো আমাদের প্রপোর্শন। কিন্তু ইয়েস এর ক্ষেত্রে আমি যদি বলি টাইম স্পেসিফাইড কিন্তু কই থাকবে, টাইম স্পেসিফাইড এইখানে থাকবে রেটের ক্ষেত্রে, কিন্তু এইখানে টাইম স্পেসিফাইড অ্যাবসেন্ট। আবার রেটের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার আমাদের কত থাকবে, 1000 থেকে উপরে বা 1000, আর প্রপোর্শনের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার থাকবে 100। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আসো গেল, এখন হলো রেট, রেশিও, প্রপোর্শন সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম। এখন আসো এই যে একটা তোমার হলো একটা যেটা বললাম, যেমন ধরো বাংলাদেশের ভিতরে ঢাকার ক্ষেত্রে আমাদের কী ডিজিজে কীরকম, মানে মানুষ মারা যাচ্ছে কীরকম, যদি মানুষ মারা যায় এটাকে ডিটেক্ট করার জন্য আমরা মর্টালিটি রেট বের করবো, আর ডিজিজ আছে কতজন পার্সন সেইটা ডিটেক্ট করার জন্য আমরা হলো মরবিডিটি রেট ব্যবহার করি। মর্টালিটি মানে এক কথায় ডেথ, মাথায় রাখতে হবে, মরবিডিটি মানে ডিজিজ। আচ্ছা, তাহলে মর্টালিটির জন্য আমরা কী রেট ব্যবহার করি, ব্যবহার করি, একটা হলো কি ক্রুড ডেথ রেট, স্পেসিফিক ডেথ রেট, অলরেডি আমরা বলেছি, কিন্তু ক্রুড ডেথ রেট কি অ্যাকচুয়াল ডেথ, যে কোনো ডিজিজের কারণে, যে কোনো ডিজিজ, অল ডিজিজ, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, সব ডিজিজের কারণে যেই ডেথটা হয় সেইটা হলো আমাদের ক্রুড ডেথ রেট। আর স্পেসিফিক ডেথ রেট হলো আমাদের একটা নির্দিষ্ট ডিজিজ, যেরকম আমি যদি বলি হাইপারটেনশন একটা ডিজিজ, অথবা আমি যদি বলি ডায়াবেটিস, এইটার কারণে যে ডেথ রেট হয়। এখন আমরা খুবই ইম্পর্ট্যান্ট, এইটা না পারলে অনেক সময় ভাইবা বোর্ড থেকে উঠাই দেওয়া হয়, ঠিক আছে, সেটা হলো মরবিডিটি রেট। আমরা কীভাবে বের করবো, একটা হলো ইনসিডেন্স রেট আর একটা হলো প্রিভেলেন্স রেট, এই দুইভাবে আমরা মেজারমেন্ট অফ মরবিডিটি বের করতে পারি। ওকে, তো মেজারমেন্ট অফ মরবিডিটি বের করতে হলে আমাদের এই দুইটা সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে, একদম শুধু না, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তো প্রথমে আমরা আসি হলো ইনসিডেন্স রেট। আমি একদম খুবই সহজ ভাষায় বলবো, নাম্বার অফ নিউ কেসেস, নতুন কেস। আচ্ছা, আমরা এখন কোশ্চেন আসতে পারি, কেস জিনিসটা কি? কেস মানে হলো একটা পার্সন ডিজিজে আক্রান্ত, এইটাকেই আমরা বলছি কেস, ঠিক আছে। তাহলে নাম্বার অফ নিউ কেসেস মানে নতুন ডিজিজ আক্রান্ত হয়েছে যারা, অকারিং ইন এ ডিফাইন্ড পপুলেশন, একটা নির্দিষ্ট পপুলেশনে ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম,
একটা নির্দিষ্ট সময়, এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে এবং একটা নির্দিষ্ট পপুলেশনের নতুন কেসগুলো। আচ্ছা, আমি যদি এটা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো এখন হলো 2026, 2025 ছিল আগে এবং 2024 ছিল এর আগে। তাহলে আমি চিন্তা করলাম ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমরা একটু আলোচনা করি। ডায়াবেটিস মেলাইটাস কিন্তু 2024-এ ধরো 2024-এও কি ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত হয়েছে, 2025-এও কিছু মানুষ ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত হয়েছে, কিন্তু ডায়াবেটিস মেলাইটাস এখনও ঠিক হয় নাই এবং 2026-এ এসে নতুন করে কিছু ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হচ্ছে। এখন আমরা আসি ইনসিডেন্স রেট কোনটা। এই ইনসিডেন্স রেটটা হলো এই যে 2026 সালে যেই লোকগুলো ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, মানে নতুন করে ডিজিজ আক্রান্ত হয়েছে, সেইটা হলো আমাদের ইনসিডেন্স রেট গেল, যেটা হলো আমাদের কি ইনসিডেন্স রেট। আচ্ছা, তারপরে হলো আমরা প্রিভিলেন্স রেট, আরেকটা বললাম না প্রিভিলেন্স রেট হলো এই যে 2024 থেকে 2026 পর্যন্ত যেই লোকগুলো ডায়াবেটিস আক্রান্ত হয়েছে, মানে নিউ কেস সহকারে ওল্ড কেস, পুরনো যে কেসগুলো, পুরনো যে মানুষ যে ডিজিজ আক্রান্ত হচ্ছে, এটাকে বলছি আমরা প্রিভিলেন্স রেট। আশা করি একদম ক্লিয়ার কাট হয়েছে এখানে, একদম ক্লিয়ার কাট। আচ্ছা, তো আমরা হলো ইনসিডেন্স রেট, যদি আমি সহজ ভাষায় বলি ইনসিডেন্স রেট হলো আমরা একটা সূত্র মাধ্যমে পড়ি, নাম্বার অফ নিউ, বললাম একটু আগে, নাম্বার অফ নিউ কেসেস অফ একটা নির্দিষ্ট ডিজিজ, আমরা বলছি অফ স্পেসিফিক ডিজিজ, একটা টাইম থাকবে, একটু আগে বললাম ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম, ওকে, ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম অ্যান্ড পপুলেশন অ্যাট রিস্ক ওই সময় ডিউরিং দ্যাট পিরিয়ড গুণ 1000। আচ্ছা, 1000 মানে পার 1000-এ আমরা হলো দেখবো কতজনের আর কি ডিজিজটা হয়েছে। আচ্ছা, তাহলে ইনসিডেন্স রেট নাম্বার অফ, এখন বলতে পারো পপুলেশন অ্যাট রিস্ক কি, ওই যে আমরা পড়ছিলাম না মিডিয়ার পপুলেশন, তো মিডিয়ার পপুলেশন থেকে যারা হলো ইমিউন, তাদের তো ডিজিজ হবে না, ইমিউন যার পার্সনগুলো ওইগুলোরে আমরা যদি বাদ দেই, ইমিউন পার্সনকে যদি বাদ দেই, তাহলে আমরা পপুলেশন অ্যাট রিস্ক। আচ্ছা, যদি এত কিছু না মনে থাকে মিডিয়ার পপুলেশন মাথায় রাখলেও হবে। তো মিডিয়ার পপুলেশন আমরা এখানে কি দেখতে পেলাম, মিডিয়ার পপুলেশনের ভিতর যেই পার্সনগুলো নতুনভাবে ডিজিজ আক্রান্ত হয়েছে, একটা নির্দিষ্ট ডিজিজ, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, সেইটা হলো আমরা ডিটেক্ট করি কিসের মাধ্যমে, ইনসিডেন্স রেটে। ওকে, তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে ইনসিডেন্স রেট আমরা কি করি, আমরা হলো নতুন কেসগুলো ডিটেক্ট করি। তাহলে এটা আমাদের কীভাবে হেল্প করবে, যদি নতুন কেসগুলো ডিটেক্ট করতে পারি আমরা একটা ডিজিজকে কন্ট্রোল করতে পারবো, তাহলে এটা আমাদের কন্ট্রোলে হেল্প করতে পারছে। তারপর আমরা কি করতে পারি, ইনসিডেন্স রেটের আর একটা উপকারিতা কি, কন্ট্রোলে হেল্প করবে। আর একটা কী করবো আমরা এখানে, ইনসিডেন্স রেট কিন্তু কোহোর্ট স্টাডিতে করা হয়, আমরা এটা পড়বো, আসুক যখন আসবে তখন আমরা পড়বো কোহোর্ট স্টাডিতে কীভাবে করা হয়। তাহলে কি আমাদের এইখানে আমাদের আর একটা হেল্প করে কি, রিসার্চ, ইটিওলজি, প্যাথোজেনেসিস, একটা ডিজিজে ইটিওলজি, কারণ, প্যাথোজেনেসিস, ডিস্ট্রিবিউশন, এগুলো সব কিন্তু বের করতে হেল্প করবে। কারণ কোহোর্ট স্টাডি একটা লঙ্গিটিউডনাল প্রসেস, মানে অনেক টাইম লাগে, ঠিক আছে, এর জন্য এই সব জিনিসগুলো আমরা ডিটেক্ট করতে পারবে সময় সাপেক্ষে, এগুলো পরে বলা হবে। এখন 2 নম্বরে আসা হলো ইনসিডেন্স রেট, পড়ানো হলো। এখন হলো প্রিভিলেন্স রেট কি, অলরেডি বলা হয়েছে, নাম্বার অফ অল কারেন্ট কেস ওল্ড অ্যান্ড নিউ এক্সিস্টিং অ্যাট এ পয়েন্ট, এটা বোঝাচ্ছে এক্সিস্টিং অ্যাট এ পয়েন্ট অর ওভার এ পিরিয়ড অফ টাইম ইন গিভেন পজিশন। একটা বলছে কি এক্সিস্টিং ইন এ পয়েন্ট, মানে একটা পয়েন্টে এসে তুমি হলো কতগুলা ডিজিজ আছে এটা ডিটেক্ট করতে পারবা। 2 নম্বরটা হলো কি, পিরিয়ড হলো প্রিভিলেন্স। এখন দেখো প্রিভিলেন্স কি, অল কেসেস, এটাও কিন্তু সেম, একটা গিভেন পপুলেশনে একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে যে যতগুলো ডিজিজ আছে ওল্ড এবং নিউ, এটা মাথায় রাখতে হবে, ওল্ড অ্যান্ড নিউ। তাহলে কি পয়েন্ট প্রিভিলেন্স যদি আমি বলি, পয়েন্ট প্রিভিলেন্স হলো, ওটা বলতেছি আগে, হলো প্রিভিলেন্সের আমরা হলো ইটা দেখি সূত্রটা, তো এখানেও সেম, তো আমার পপুলেশন অ্যাট রিস্ক গুণ 1000, এখানে হলো 1000 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ হবে, মাথায় রাখতে হবে। এখানে আমরা কী বলছিলাম, ইনসিডেন্স কিন্তু 1000 দিয়ে গুণ হতো। এবং নাম্বার অফ অল কেসেস মানে ওল্ড অ্যান্ড নিউ যেটা আছে ইন এ গিভেন টাইম,
আর ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। তাহলে জিনিসটা বোঝা গেল, প্রিভিলেন্স কি, নাম্বার অল কেস ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে, নিউ হতে পারে অথবা ওল্ড হতে পারে। তাহলে এখন পয়েন্ট প্রিভিলেন্স কি আর হলো পিরিয়ড প্রিভিলেন্স কি। পয়েন্ট প্রিভিলেন্স হলো, যেমন ধরো তুমি হলো একটা সময় ঠিক করলো, যেমন 2025 সালের জুলাই মাসে ওই টাইমে একদম ওই দিনে আমরা হলো দেখব কতগুলো ডিজিজ আছে একটা গ্রামে, ধরলাম একটা গ্রামে কতগুলো ওল্ড এবং নিউ কেজের ডিজিজ আছে। আর পিরিয়ড হলো কি, পিরিয়ড প্রিভিলেন্স হলো একটা নির্দিষ্ট টাইম, যেমন ধরো তুমি হলো বললাম কি জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই একটা মাসের ভিতর কতগুলা তোমার হলো ডিজিজ আছে, টোটাল ডিজিজ, টোটাল কেস, অল কেস, ঠিক আছে, সেটা হলো প্রিভিলেন্স। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এখন হলো প্রিভিলেন্স দিয়ে আমাদের কি কাজে লাগে। প্রিভিলেন্স দিয়ে হলো আমরা একটা জিনিস, একটা ডিজিজের কতটুকু বার্ডেন, ডিজিজটা কত ব্যাপক ছড়াইছে, এটা হলো আমরা ডিটেক্ট করতে পারবো। এছাড়া কি, এবং এই প্রিভিলেন্সের মাধ্যমে আমরা প্ল্যানিং পারপোজ করতে পারবো। একটা হসপিটাল যে তৈরি করব, এটা কিন্তু আমাদের প্রিভিলেন্সের মাধ্যমে তৈরি করি। কেন, তুমি যদি ইনসিডেন্স কী করে, নিউ কেস ডিটেক্ট করে। একটা হসপিটাল কি তুমি একদম নতুন যারা ডিজিজ আক্রান্ত হয়েছে তাদের ভর্তি করবা, নাকি নতুন এবং পুরাতন যারা ডিজিজ আক্রান্ত হচ্ছে তাদের সবাইকে ভর্তি করবে? অবশ্যই সবাইকে ভর্তি করবা। এর জন্য আমাদের হলো প্রিভিলেন্সের অনুসারে প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো হলো করা হয়। তাহলে আশা করি জিনিসটা, প্রিভিলেন্স সমান কি, ইনসিডেন্স গুণ ডিউরেশন। ইনসিডেন্স গুণ ডিউরেশন মানে ইনসিডেন্স কি, নিউ কেসেস, ওটা যত বেশি ডিউরেশন হবে তত বেশি কিন্তু আমাদের প্রিভিলেন্স বাড়তে থাকবে। আমরা যদি এখন ডিউরেশনের কথা চিন্তা করি, একটা ডিজিজ যেমন ধরা হলো ডায়াবেটিস মেলাইটাস, ওটার কি ডিউরেশন অনেক বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই ডিজিজের প্রিভিলেন্সটা অনেক বেশি। আশা করি এই রিলেশন দেখে আমরা বুঝতে পারবো জিনিসটা একদম ক্লিয়ার কাটভাবে। ওকে, নাও আমাদের একদম ইম্পর্ট্যান্ট, এখন মনোযোগ 100-100 দিতে হবে। তো মনোযোগ কি, টাইপস অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি। তো এপিডেমিওলজিক্যাল স্টাডি আমরা বললাম কি, একটা হলো দুই ধরনের স্টাডি আছে, একটা হলো কি অবজারভেশনাল স্টাডি, এক্সপেরিমেন্টাল স্টাডি। মেইন হেডিং এখানের ভিতর আমরা মেইনলি পড়বো হলো কেস কন্ট্রোল, কোহোর্ট, আর হলো র্যান্ডমাইজ কন্ট্রোল, আর ক্রস সেকশনাল, এইসব জিনিস সম্পর্কে পড়বো। আচ্ছা, তো প্রথমে আমরা আসবো হলো তোমার অবজারভেশনাল স্টাডি। তো অবজারভেশনাল স্টাডির ভিতর আমাদের কি আছে, অবজারভেশনাল স্টাডির ভিতর আমাদের আছে ডেসক্রিপটিভ স্টাডি অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি। এখন দেখো, আমি যদি ডেসক্রিপটিভ স্টাডি আবার 2 ধরনের, ক্রস সেকশনাল, লঙ্গিটিউডিনাল, আর অ্যানালাইটিক্যাল স্টাডি আবার 4 ধরনের, এগুলো যাব। এবং ডেসক্রিপটিভ স্টাডি অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডির ভিতর ডিফারেন্সটা কি, একটাই ডিফারেন্স, এইটাই শুনতে চাবে তোমার ম্যাডাম, যা এক্সটার্নাল যেই আসুক। তোমার অ্যানালাইটিক্যাল স্টাডিতে কম্পারিজন গ্রুপ থাকবে, কিন্তু ডেসক্রিপটিভ স্টাডিতে নো কম্পারিজন গ্রুপ। তুমি জাস্ট অবজার্ভ করে ওই ডিজিজটা জাস্ট দেখবা আর হলো নোট করবে। নো কম্পারিজন গ্রুপ, কোনো কম্পারিজন গ্রুপ থাকতে পারবে না, মানে তুমি কম্পারিজন করার সুযোগ পাবা না। ওকে, এখন হলো ডেসক্রিপটিভ স্টাডিতে গেল কম্পারিজন গ্রুপ থাকবে। এখন এক্সপেরিমেন্টাল স্টাডিতে হলো তোমার ইন্টারভেনশন করতে পারবা। তাহলে ইন্টারভেনশন কি, এক্সপেরিমেন্ট স্টাডিতে কম্পারিজন গ্রুপও থাকবে, তো ওখানে ইন্টারভেনশন করতে পারবা কীভাবে। যেমন প্রথমে হলো আসি ডেসক্রিপটিভ স্টাডিতে তুমি শুধু ওই ডিজিজটা দেখবা, কোনো ইন্টারভেনশন করা যাবে না, এবং কম্পারিজন গ্রুপও থাকবে না। অ্যানালাইটিক্যাল স্টাডিতে তোমার হলো কম্পারিজন গ্রুপ থাকবে, মানে তুমি হলো একটা ডিজিজের সাথে নন ডিজিজ পারসনকে মানে হলো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, একসাথে নিয়ে স্টাডি করতে পারবে। আর এক্সপেরিমেন্টাল স্টাডিতে তুমি নিজে ইন্টারভেনশন করতে পারবে, যেমন তোমার হলো কম্পারিজন গ্রুপ তো থাকবেই, যেমন হলো একটা হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হলো কন্ট্রোল গ্রুপ। তাহলে ওই দুইটা ইসের মাধ্যমে এক্সপেরিমেন্টাল যে গ্রুপটা, ওইটাকে তুমি ইন্টারভেনশন দেবে। ইন্টারভেনশন জিনিসটাকে যেমন একটা ড্রাগ দিয়ে পরীক্ষা করলা অথবা একটা ভ্যাকসিন দিয়ে পরীক্ষা করলা, এইটা হলো তোমার এক্সপেরিমেন্টাল স্টাডি। জিনিসটা কিন্তু বুঝতে হবে, জিনিসটা ট্রিকি, কিন্তু বুঝতে পারলে খুবই সোজা। আমরা মুখস্থ না করি, মুখস্থ করলে এই জিনিসগুলো কখনোই বোঝা হবে না। ওকে, তো আমরা হলো আসি, প্রথমে হলো ডেসক্রিপটিভ স্টাডি অথবা ডেসক্রিপটিভ ভিতরে আমরা হলো কি ক্রস সেকশনাল অ্যান্ড লঙ্গিটিউডিনাল, ওখানে যাচ্ছি ক্রস সেকশনাল এবং লঙ্গিটিউডিনাল। এর আগে আমরা একটা ডেসক্রিপটিভ যে তোমার হলো এপিডেমিওলজি বা ডেসক্রিপটিভ যে স্টাডি, ওটা আমরা কিভাবে করব। তো প্রথমে হলো আমরা যেই জায়গাটায় করতে চাই, মানে যেই পপুলেশনের উপর করতে চাই, সেটা হলো আমাদের সিলেক্ট করতে হবে। যেমন আমরা ধরলাম ঢাকার ভিতর আমরা করতে চাই, তাহলে ডিফাইনিং দ্য পপুলেশন টু বি স্টাডি, ঢাকার ভিতর করতে চাই, ওই পপুলেশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। ঢাকার কীভাবে সিলেক্ট করব, আমরা নাম এজ দিয়ে সিলেক্ট করব। ধরো আমি 10 বছরের উপর
স্টাডি করতে চাই, তারপরে কি এজ দিয়ে, তারপরে সেক্স দিয়ে সিলেক্ট করতে পারি, মেল ফিমেল, ঠিক আছে, কাদের উপর স্টাডি করব, এটা হলো গেল। তারপরে 2 নম্বরে হলো ধরো আমি স্টাডি করব কি, মাথায় রাখি স্মোকিং লাং ক্যান্সার করে, আমার এইটাই হলো আমাদের মাথায় রাখতে হবে, স্মোকিং লাং ক্যান্সার করে। ডিফাইনিং ডিজিজ আন্ডার স্টাডি, ওই যে লোকগুলো, ওই লোকগুলোর ভিতরে আমরা কোন ডিজিজটা হলো আমরা স্টাডি করব, তাহলে ডিজিজটা হলো কি লাং ক্যান্সার। লাং ক্যান্সার তুমি চাইলে ডায়াবেটিস মেলাইটাস নিতে পারো, হাইপার টেনশন নিতে পারো, যেইটা নেওয়ার ইচ্ছা নিবা। এখন ডিসক্রাইবিং ডিজিজ আন্ডার স্টাডি, এই যে ডিসক্রাইবিং ডিজিজ, ওই যে ডিজিজটা, যেই ডিজিজটা তুমি নিছো, টাইম প্লেস এবং পার্সনে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন হলো টাইম, তাহলে লাং ক্যান্সার হইতে হলে অবশ্যই একটা মানুষকে অনেক দিন ধরে, মানে এটা একটা লং টার্ম ডিজিজ, অনেক দিন ধরে স্মোকিং করতে হবে, ঠিক আছে। তারপর প্লেসের ক্ষেত্রে আমি যেটা আগেও বলছি, প্লেসের ক্ষেত্রে যেমন ধরো লাং ক্যান্সার হয় হলো তোমার, ধরো যেই সব প্লেসে স্মোকিং বেশি হয় সেই ক্ষেত্রে সেই জায়গাটায় লাং ক্যান্সার বেশি হবে। আর পার্সনের ক্ষেত্রে আমাদের মেলদের বেশি হবে, কারণ মেলরা স্মোকিং বেশি করে। তাহলে কি আমরা ডিসক্রাইবিং করলাম ডিজিজকে অ্যাকর্ডিং টু টাইম, প্লেস অ্যান্ড পার্সন। আচ্ছা, তারপর মেজারমেন্ট অফ ডিজিজটা কতটুকু হয়েছে এটা আমরা কীভাবে মেজারমেন্ট করব, ওই যে আমাদের প্রিভ্যালেন্স ইনসিডেন্স দিয়ে আমরা হলো মেজার করতে পারবো ডিজিজটা কত হয়েছে। এবং এখানে কিন্তু আমরা কি করতে পারবো, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, একটা হাইপোথিসিস দাঁড় করাইলাম যে স্মোকিং লাং ক্যান্সার করে, এই ফর্মুলেশনটা আমরা দাঁড় করাইছি। তাহলে আমরা কি বললাম জিনিসটা, আচ্ছা এখানে আর একটা ডিফারেন্সিয়েট বলা হয়নি, আমার ডেসক্রিপটিভ স্টাডিতে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, আর অ্যানালাইটিক্যাল স্টাডিতে আমাদের টেস্টিং অফ হাইপোথিসিস। হাইপোথিসিস যেটা হবে সেটাকে টেস্টিং করবো। হাইপোথিসিস জিনিসটাকে, হাইপোথিসিস হলো একটা অ্যাজাম্পশন, যেমন ধরো স্মোকিং করলে লাং ক্যান্সার হবে, একটা অ্যাজাম্পশন, ওকে। আর এক্সপেরিমেন্টাল হলো কি টেস্টিং অফ হাইপোথিসিস, এটা হলো কি কনফার্মেশন অফ হাইপোথিসিস। তাহলে 3টা জিনিস, যদি বলা হয় বেস্ট স্টাডি কোনটা, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাডি হবে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি এই ক্ষেত্রে। তাহলে আমরা ফর্মুলেশন অফ হাইপোথিসিস করলাম। তো আমরা প্রথমে কি বললাম, একটা জায়গা সিলেক্ট করতে হবে, জায়গাটা ধরলাম ঢাকা, ঢাকার ভিতরে আমরা একটা ডিজিজ নিয়ে আলোচনা করবো, সেটা হলো লাং ক্যান্সার, ওকে। লাং ক্যান্সার নিয়ে আলোচনা করব। তো লাং ক্যান্সারটা আমাদের হলো টাইম প্লাস পার্সন, যেমন এটা হলো একটা লং টার্ম ডিজিজ, টাইমের উপর ভিত্তি করে যদি বলা হয়। প্লেস যদি বলি, এটা হলো স্মোকিং যে এরিয়াতে করে সেই ক্ষেত্রে আমাদের ওই প্লেসে বেশি লাং ক্যান্সার। এবং পার্সন যদি চিন্তা করি, মেলরা বেশি এফেক্টেড হয় ফিমেলদের ক্ষেত্রে, কারণ ফিমেলরা স্মোকিং কম করে। তারপরে কি 2 নম্বর হলো মেজারমেন্ট অফ ডিজিজ, এই যে ডিজিজ বললাম কি লাং ক্যান্সার, লাং ক্যান্সারটা আমার কী কতটুকু হয়েছে এটা আমরা কীভাবে মেজারমেন্ট করবো, ওই যে ইনসিডেন্স প্রিভ্যালেন্স রেট দিয়ে, ওকে। এবং লাস্টে কী করবো, ওই যে স্মোকিং জন্য লাং ক্যান্সার হয়, এটা আমরা একটা হাইপোথিসিস দাঁড় করাইলাম, ফর্মুলেশন অফ হাইপোথিসিস। এখন আমরা দেখছিলাম কি তোমার হলো তোমার হলো কি বললাম, ডিসক্রিপটিভ স্টাডি 2 ধরনের, একটা হলো কি ক্রস সেকশনাল অ্যান্ড লঙ্গিটিউডনাল, ঠিক আছে। এবং এইখানে দেখা যাচ্ছে কিন্তু অ্যানালাইটিক্যাল স্টাডিতেও কিন্তু ক্রস সেকশনাল আছে। তাহলে 2টা ক্রস সেকশনের ভিতর পার্থক্য কী, এটা আমাদের জিজ্ঞেস করতে, মানে এটা আমাদের কি একটা ইসে আসে না, মানে এই 2টার ভিতরে আসলে পার্থক্যটা কী, এটা আমাদের একটা কি কনফিউশন আসে। তাহলে ওইখানে আমরা কি বললাম, ক্রস সেকশনাল ডিসক্রিপটিভ স্টাডির ক্ষেত্রে শুধু বললাম কি অবজারভেশন করবে, নো কম্প্যারিজন করবে, যার কারণে আমাদের হাইপোথিসিসটা ফর্মুলেট করতে পারবে। আর এই ক্রস সেকশনালে আমাদের হাইপোথিসিসটা টেস্টিং করতে পারবে, ওকে। এটা হলো আমরা বুঝতে পারছি, না বুঝতে পারলেও আমরা সামনে যেয়ে আরও বুঝতে পারবো সুন্দরভাবে। এখন আমাদের একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ক্রস সেকশনাল স্টাডি আর হলো লঙ্গিটিউডনাল স্টাডির ভিতর ডিফারেন্স কী। আমরা দেখলাম ক্রস সেকশনাল আর হলো তোমার লঙ্গিটিউডনাল দুইটাই হলো কি ডিসক্রিপটিভ স্টাডির অন্তর্ভুক্ত। ক্রস সেকশনাল হলো সিম্পলেস্ট ফর্ম অফ অবজারভেশনাল স্টাডি, এটা হলো একটা ফর্ম, এটা নট সিম্পল বাট ইট ইজ অ্যান টাইপ অফ অবজারভেশনাল স্টাডি, প্রথম ডিফারেন্স। 2 নম্বর ডিফারেন্স কি, আচ্ছা ক্রস সেকশন স্টাডি জিনিসটা কি, ক্রস সেকশন স্টাডি হলো তুমি হলো একটা সার্ভে। আচ্ছা প্রথমে আমরা সার্ভে সম্পর্কে জানি, সার্ভে হলো সার্ভে অ্যান্ড সার্ভেলেন্স সম্পর্কে একটু জেনে রাখি। সার্ভে হলো কোনো একটা ডিজিজ, তুমি ধরো একটা জায়গা, যেমন ধরো আমি বললাম ঢাকার কোনো একটা ডিজিজ, যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস, ঢাকার একটা পাড়া, যে কোনো একটা মানে শহর, সেটার ভিতর আমি হলো তোমার ওই জায়গাটায় আমি হলো ডিজিজটা দেখব, ওকে। যেমন ধরো আমি যদি বলি ক্যান্টনমেন্ট এরিয়াতে আমরা ডিজিজটা দেখব, ওই নির্দিষ্ট একটা জায়গায়। এখন সার্ভে জিনিসটা কি, ওই একটা ডিজিজ, যেমন ধরো আমি ক্যান্টনমেন্টের ভিতর ডায়াবেটিস চেক করব, তো ওই একটা ডিজিজ আমি একবার যে যতটুকু আমি ইনফরমেশন কালেকশন করতে পারবো, ঠিক আছে, যতটুকু একটা ডিজিজের উপর যতটুকু ইনফরমেশন, এটা হলো সার্ভে মেথড। আর সার্ভেইলেন্স কি,
এটা হলো আমাদের সার্ভেলেন্স হলো মাল্টিপল অবজারভেশন, ঠিক আছে। মাল্টিপল মানে আমি হলো দেখলাম তোমার হলো অনেকগুলো ডিজিজ দেখতে পারি, যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস, তারপর হাইপারটেনশন, ক্যান্টনমেন্টের ভিতর দেখতে পারি, এবং ওইটা শুধু একবার না, আমি বারবার যাব আমার ইনফরমেশনের ক্ষেত্রে। তো এইটাকে বলা হয়েছে সার্ভেলেন্স। ক্রস সেকশনাল স্টাডি হলো একটা তোমার হলো সার্ভে মেথডে করা হয়, যেটা বললাম, যেটা একবারে যে আমার হলো একটা সিঙ্গেল অবজারভেশন of a cross section of population at one point in time, মানে একবারে যে আমার ইনফরমেশনটা কালেক্ট করতে হবে অন পয়েন্ট ইন বাই কিসের মাধ্যমে, সার্ভে মেথডের মাধ্যমে। আমরা দেখলাম সার্ভে মেথডের মাধ্যমে। আর এইখানে লঙ্গিটিউডনালটা আমাদের হলো কি সার্ভেলেন্স টাইপের, অর্থাৎ এইখানে আমাদের রিপিটেড আর কি ওই সেম পপুলেশনের উপর রিপিটেডলি যে ওই সেম পপুলেশনের উপর ওভার প্রলং পিরিয়ড অফ টাইম, মানে অনেক দিন বললাম না, রিপিটেড যাব এবং প্রলং পিরিয়ড অফ টাইম ধরে এক্সামিন করবে, এটাকে বলা হয় ফলো আপ এক্সামিনেশন। এই ক্রস সেকশন আমাদের এই যে লঙ্গিটিউডনাল স্টাডি কিন্তু কোহর্ট স্টাডির একটা অন্তর্ভুক্ত, আমরা এটা পড়বো। আর ক্রস সেকশনাল স্টাডিকে আমাদের প্রিভিলেন্স স্টাডি বলা হয়। কারণ কি, কেন প্রিভিলেন্স স্টাডি বলা হয়, আচ্ছা এটাই আমরা আসি। প্রিভিলেন্স স্টাডি কেন বলা হয়, কারণ এইখানে আমরা যে বললাম কি একটা টাইম যে আমরা একটা জায়গায় যে ওই জায়গার ডিজিজগুলো দেখি, তাহলে আমরা ডিজিজগুলো দেখলে আমরা প্রিভিলেন্স কী করছি, অল কেসেস, নাম্বার অফ ওল্ড অ্যান্ড নিউ কেসেস, এটা হলো আমাদের প্রিভিলেন্স। ক্রস সেকশনও তো সেম, তুমি একটা টাইম যে একটা জায়গায় যে তুমি কিন্তু ক্রস সেকশন করে, মানে ক্রস সেকশন করে এখানে আমাদের অল ডিজিজগুলো সম্পর্কে জানতে পারবা, কিন্তু ডিজিজগুলো কোন কারণে হয়েছে এটা কিন্তু জানতে পারবা না, কারণ তুমি গিয়েছো একবার, তুমি কিভাবে জানবা, ঠিক আছে। কিন্তু লঙ্গিটিউডনাল স্টাডিতে আমাদের কিন্তু ইনসিডেন্স রেট বের করতে পারবো, কি বললাম, ইনসিডেন্স রেট আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ বের করতে পারবো। কেন, লঙ্গিটিউডনাল স্টাডিতে কি হয়, আমাদের বারবার অর্থাৎ রিপিটেডলি আমরা যাই, রিপিটেডলি যাওয়ার কারণে কি হয়, আমরা ওই ডিজিজ সম্পর্কে, ওইটার ইটিওলজি, প্যাথোজেনেসিস, কীভাবে মানে কী বলবো, একটা কমপ্লিট হিস্ট্রি নিয়ে আমরা চলে আসতে পারি ইনসিডেন্স রেট। তাহলে আমরা লঙ্গিটিউডনাল স্টাডিতে ইনসিডেন্স রেট আইডেন্টিফাই করতে পারি। 4 নম্বর হলো কি, আমরা ক্রস সেকশন হিস্ট্রিতে কোনিক ডিজিজ নিয়ে শুধুমাত্র জানতে পারবো, কারণ আমরা অ্যাকুট ডিজিজগুলো জানতে পারবো না, একটা জায়গায় একবার যে আমরা শুধুমাত্র কোনিক ডিজিজগুলো সম্পর্কে জানতে পারবো। কিন্তু এইখানে 4 নম্বর অনুরূপ বোধ অ্যাকুট অ্যান্ড কোনিক ডিজিজ সম্পর্কে জানতে পারবো, কারণ বারবার যাওয়া হচ্ছে, আমরা কিন্তু জেনে ফেলছি। আচ্ছা, এইখানে আমরা কি জানতে পারবো ক্রস সেকশনালে, জাস্ট ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ সম্পর্কে জানতে পারবো। আর এইখানে আমি একটু আগে কি বললাম, একদম আইডেন্টিফাই করতে পারবো রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কী কারণে ডিজিজটা হচ্ছে সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এছাড়া এইখানে আমরা ক্রস সেকশনাল যেহেতু একবার যাচ্ছি, তাহলে লেস টাইম লাগবে, এখানে হলো তোমার কি মোর টাইম লাগবে, এখানে আমাদের যেহেতু লেস টাইম তাহলে কি লেস এক্সপেন্সিভ, তাহলে এটা মোর টাইম যেহেতু এখানে কি মোর এক্সপেন্সিভ, অনেকগুলো ডিফারেন্সিয়েট। এবং এইখানে কি আমাদের তোমার হলো লিটল ইনফরমেশন পাবো একটা ডিজিজ সম্পর্কে, ঠিক আছে, হিস্ট্রি সম্পর্কে একটা ডিজিজের। এইখানে কি যেহেতু বারবার যাচ্ছি, সেক্ষেত্রে আমরা মোর ইনফরমেশন পাবো, অর্থাৎ কমপ্লিট ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ পাবো। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমাদের অ্যানালাইটিক্যাল স্টাডি। তো অ্যানালাইটিক্যাল স্টাডির ভিতরে আমরা পড়ছিলাম কি 4টা, একটা হলো কি ইকোলজিক্যাল স্টাডি, সেইটা হলো আমাদের ইকোলজিক্যাল স্টাডি, জাস্ট এক লাইনে বলে দিই, এটা হলো আমাদের ইন্ডিভিজুয়ালি নেওয়া হয় না, এটা হলো আমাদের একটা ধরো একটা হোল, একটা গ্রামে কতজন ডিজিজ আক্রান্ত হচ্ছে, একটা হোলভাবে এই স্টাডিটা করা হয়। ওই গ্রামে হলো ধরো লাং ক্যান্সার আছে 20%, 30%। আর ক্রস সেকশন স্টাডি অলরেডি বলা হয়েছে, শুধু এখানে আমাদের কি থাকবে, কম্প্যারিজন গ্রুপ থাকবে, আর উপরের যে ক্রস সেকশন এখানে কিন্তু কম্প্যারিজন গ্রুপ থাকবে না। এখন যেই দুইটা তোমার পরীক্ষায় মাস্ট লাগবে, সেইটা হলো, একটা হলো কি বললাম, কেস কন্ট্রোল স্টাডি, আর একটা হলো কোহর্ট স্টাডি। এই দুইটা না পাইরা গেলে অ্যানালাইটিক্যাল স্টাডির ভিতর পরীক্ষা ফেল। আচ্ছা, প্রথমে আসি হলো কেস কন্ট্রোল স্টাডি। কেস মানে কি, এ পার্সন উইথ ডিজিজ, বুঝছো, এটাকে বলছি আমরা কি, এ পার্সন উইথ ডিজিজ, এ পার্সন কন্ট্রোল কি উইদাউট ডিজিজ। আচ্ছা, এই জিনিসগুলো বুঝতে হবে। আর হলো কি, আর কেস কন্ট্রোল স্টাডিতে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যাব কি স্মোকিং, এখানে যেহেতু কেস কন্ট্রোল, ওকে স্মোকিং টু লাং ক্যান্সার সবসময় এটাই মাথায় রাখবো। আচ্ছা, কেস কন্ট্রোল বললাম কি পার্সন উইথ ডিজিজ, ঠিক আছে, কি বললাম, কেস কন্ট্রোল স্টাডি কি বলছে, কেস মানে কি পার্সন উইথ ডিজিজ, কন্ট্রোল মানে কি পার্সন উইথ ডিজিজ, উইদাউট ডিজিজ। তাহলে এইখানে আমরা কিন্তু আউটকাম অলরেডি পেয়ে গেছি, যেমন ধরো লাং ক্যান্সার, ঠিক আছে, লাং ক্যান্সার আছে,
লাং ক্যান্সার আছে। এখন আমরা এইটা আইডেন্টিফাই করবো কেস কন্ট্রোল স্টাডি লাং ক্যান্সারটা কি স্মোকিংয়ের কারণে হয়েছে না কি স্মোকিং ছাড়াও হয়েছে, অর্থাৎ স্মোকিং এটার সাথে কতটুকু রিলেটেড, অর্থাৎ আমরা এই রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার চেষ্টা করব এই কেস কন্ট্রোল স্টাডিতে। তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে কেস কন্ট্রোল স্টাডিতে আমাদের প্রথমে জানতে হবে কেস, দুইটা পপুলেশন থাকবে, কেস যারা হলো ডিজিজ আর কন্ট্রোল কি উইদাউট ডিজিজ। আর এখানে আমাদের কেস কন্ট্রোল এই যে জিনিসগুলো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল নেওয়া লাগবে, একটা পার্সন করে। আমরা একটু আগে ইকোলজিক্যাল স্টাডি দেখলাম, যেখানে আমরা কি দেখলাম, একটা হোল গ্রাম হোল ভিলেজের কতজন স্টাডি, কিন্তু এই কেস একটা পার্সন যদি ডিজিজ আইডেন্টিফাই করে আমরা একজন ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। এর জন্য কেস কন্ট্রোল স্টাডিকে ইন্ডিভিজুয়াল স্টাডিও বলা হয়। এবং এইখানে কি হয়, বোথ এক্সপোজার অ্যান্ড আউটকাম আমরা দেখি। এখানে যে লাং ক্যান্সার আমরা পপুলেশনটা পাচ্ছি কি প্রথমে কেস এবং কন্ট্রোল, ক্যান্সার কি লাং ক্যান্সার, মানে প্রথমে আমরা আউটকামটা পেয়ে যাব লাং ক্যান্সার। এখন লাং ক্যান্সার কি, অবশ্যই এক্সপোজার হয়েই কি আউটকাম মানে ইফেক্টটাও পেয়ে গেছি। এইখান থেকে শুরু করে রিস্ক ফ্যাক্টরের দিক যাব। আবার বলি, এইখান থেকে মানে আউটকাম থেকে আমরা হলো আউটকাম মানে ইফেক্ট, লাং ক্যান্সার হলো আউটকাম। কি বললাম, লাং ক্যান্সার হলো আউটকাম। এবং এই লাং ক্যান্সারটা কিসের জন্য হয়েছে, স্মোকিংয়ের কারণে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর কী কারণে হয়েছে ওইটাকে আইডেন্টিফাই করব। আচ্ছা, ওইটাকে আইডেন্টিফাই করবো মানে এখানে আমরা কী করছি, একটা হাইপোথিসিস আমরা জানি কি স্মোকিংয়ের কারণে লাং ক্যান্সার হয়। আর লাং ক্যান্সার কি স্মোকিংয়ের কারণে হয় কি না এটাকে আমরা টেস্ট করবো। তাহলে এখানে আমাদের কেস কন্ট্রোল স্টাডিতে কী হয়, টেস্টিং অফ হাইপোথিসিস। আচ্ছা, কীভাবে স্টেপ ওয়াইজ আগাবো, তো স্টাডি করতে যাই প্রথমে অবশ্যই আমাদের কী করতে হবে, সিলেকশন অফ কেস সিলেকশন করতে হবে। অর্থাৎ কেস সিলেকশন কি, মানে যারা ডিজিজ আক্রান্ত, ঠিক আছে। এই ক্ষেত্রে কেস সিলেকশনের দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হলো কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর একটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কোন কেসগুলো আমরা নিব, তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হইতে হবে হলো আমাদের তোমার হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য ডিজিজ থাকবে, যেরকম ধরো আমি বললাম লাং ক্যান্সার, এবং এটার স্টেজও দেওয়া থাকবে, স্টেজ 1 যেরকম ধরলাম। এলিজিবিলিটি কি, নিউ কেসেস, যেমন পুরনো লাং ক্যান্সার হলে হবে না। এলিজিবিলিটি হলো কী নেব আমরা, অনলি নিউ ডায়াগনোস কেস নেব। ওকে, এই কেসগুলো আমরা কোথা থেকে নিতে পারি, হসপিটাল থেকে নিতে পারি, জেনারেল পপুলেশন থেকেও নিতে পারি। সিলেকশন অফ কন্ট্রোলও আমরা কী নিব, কন্ট্রোল আমরা তোমার হলো ফ্রি ফ্রম ডিজিজ, ঠিক আছে, ফ্রি ফ্রম ডিজিজ থাকতে হবে, কারণ ফ্রি ফ্রম ডিজিজ কন্ট্রোল গ্রুপ নিলাম, একটা কেস গ্রুপ নিলাম, একটা কন্ট্রোল গ্রুপ নিলাম, ফ্রি ফ্রম ডিজিজ। এবং এই যে কন্ট্রোল গ্রুপটা আমরা কোথায় থেকে নেব, হসপিটাল থেকে নিতে পারি অথবা তোমার জেনারেল পপুলেশন থেকে। এখন ম্যাচিং জিনিসটা কি, ম্যাচিং হলো এই যে তোমার কন্ট্রোল গ্রুপ, ঠিক আছে, কন্ট্রোল গ্রুপটা আমাদের একদম কেস গ্রুপের সাথে সব মিল থাকতে হবে, যেমন এজ মিল থাকতে হবে, তারপরে ও দেখতে মানে ওর এজ, তারপরে হলো অকুপেশন, মোটামুটি কি মিল থাকতে হবে। তাইলে কি করব আমরা, ম্যাচিং করব। কিন্তু কেসের ভিতর কি আমাদের ডিজিজ থাকবে, কন্ট্রোলের ভিতর শুধু ডিজিজ থাকবে না, আর বাদ বাকি সব কিন্তু ম্যাচ থাকা লাগবে, ঠিক আছে, ম্যাচিং থাকবে। এখন আমি ওদের কোশ্চেন করব। ধরো আমি বললাম কি কোশ্চেন করলাম, আমি তো আর জানি না, আমি হলো কি এপিডেমিওলজিস্ট, আমি জানি না। এখন আমি ওদের কোশ্চেন করব, মেজারমেন্ট করব, ঠিক আছে। কীভাবে করব, ওরা কীভাবে এক্সপোজার হয়েছে আমি এখন ইন্টারভিউ নিতে পারি, তারপরে তোমার ওদের ইন্টারভিউ অথবা কোশ্চেন এয়ার দিতে পারি, একটা কাগজের মাধ্যমে দিতে পারি, তারপরে বিভিন্ন ধরনের হসপিটাল রেকর্ড দেখতে পারি, ঠিক আছে। এইগুলো দেখার মাধ্যমে আমি একটা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম তোমার হলো এই যারা স্মোকিং করছে, যেমন ধরো 100 জন স্মোকিংয়ের ভিতর লাং ক্যান্সার হয়েছে 80 জনের, ঠিক আছে, 100 জন স্মোকার। আর 100 জন নন স্মোকারের ভিতর, আর হলো স্মোকিং ধরলাম, আর 80 জন, আর নন স্মোকারের ভিতর 20 জন। ওকে, নন স্মোকারের ভিতর 100 জনের ভিতর আমাদের লাং ক্যান্সার হয়েছে 20 জন। তাহলে এখানে দেখাই যাচ্ছে আমাদের তোমার হলো স্মোকার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের লাং ক্যান্সারটা বেশি হচ্ছে। আমরা রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে, ওই যে তোমার অ্যানালাইসিস আর ইন্টারভেনশনের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এইখানে হলো তোমার বায়াস থেকে যায়। কীরকমভাবে বায়াস থেকে যায়, যেরকম যদি আমি বায়াস কীভাবে হইতে পারে, তোমার হলো কন্ট্রোল গ্রুপটা অনেক সময় মানে হয় না, মানে তোমার আমাদের যে কন্ট্রোল গ্রুপটা, ওই কন্ট্রোল গ্রুপটা আমাদের ওরকমভাবে সিলেকশন করতে পারি না, যার জন্য সিলেকশন বায়াস হয়ে যায়। আবার তুমি যে লাং ক্যান্সার পেশেন্ট, তুমি কোশ্চেন করলো, ওরা যে মনে করে অ্যান্সার দিতেছে, আচ্ছা আমি স্মোকিং করছি না, এটা করছি কি না, এরকম রিকল বায়াস হতে পারে, অর্থাৎ ওর মনের কারণে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর ইন্টারভিউরে যদি ভুল হয় তাহলে ইন্টারভিউ বায়াস হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের বায়াস কিন্তু আমরা দেখলাম কেস কন্ট্রোল স্টাডিতে হয়। ওকে,
তাহলে এখানে আমাদের কিছু বায়াস আছে, যেমন ধরো বায়াস ডিউ টু কনফাউন্ডিং, তারপর একটু আগে বললাম কি সিলেকশন বায়াস, তারপরে 3 নম্বর কি বললাম রিকল বায়াস। এই যে এরকম বিভিন্ন ধরনের বায়াস আছে, তারপর ইন্টারভিউয়ার বায়াস, বিভিন্ন ধরনের বায়াস। আচ্ছা, ওডস রেশিও আমরা কিন্তু এই যে এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে যদি বুঝাইতে চাই তোমার হলো, তাহলে একদম কেস কন্ট্রোলটা একদম সহজে বুঝবা। ওডস রেশিও কি? আগে ওডস রেশিও বোঝা লাগবে, যেরকম ওডস অফ এক্সপোজার ইন কেজেস, মানে কেজেস মানে কি, ধরছি কি আমরা এই জায়গায় লাং ক্যান্সার, আর হলো নন লাং ক্যান্সার, মানে যারা লাং ক্যান্সার না, কন্ট্রোল মানে কি নন লাং ক্যান্সার। এখন এক্সপোজার লাং ক্যান্সারের ভিতর স্মোকিংয়ে কয়জন এক্সপোজ হয়েছে, আর ওডস অফ এক্সপোজার ইন লং ক্যান্সার, ঠিক আছে, এবং স্মোকিং করছে কিন্তু লাং ক্যান্সার হয় নাই। আমাদের মেনলি রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করতে হবে, মানে এক্সপোজার। আচ্ছা, এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, যেরকম যদি কি বলি কেজেস মানে আমি একটু আগে কী দিলাম লাং ক্যান্সার, আর হলো বললাম কি কন্ট্রোলসের ভিতরে আছে কি নো ক্যান্সার, কন্ট্রোলসের ভিতরে আমরা ধরলাম কি নো ক্যান্সার। এখন হলো স্মোকার আর ধরলাম নন স্মোকার। ওকে, দেখো জিনিসটা সহজে বোঝার জন্য আমি এটা করতেছি। এখন ধরো স্মোকার হলো লাং ক্যান্সারের ভিতরে হয়েছে 40 জনের, আর নন স্মোকার যারা স্মোকিং করে নাই তাদের ভিতর লাং ক্যান্সার হয়েছে 10 জনের। আর কন্ট্রোল গ্রুপের ভিতর নন ক্যান্সার, যেমন স্মোকিং করেও ক্যান্সার হয় নাই, 20 জনের নন ক্যান্সার, ঠিক আছে। আবার নন স্মোকার তাদের ভিতর আবার ক্যান্সার হয় নাই, তোমার হলো 30 জনের। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা হলো ওডস রেশিও দুইভাবে করতে পারি। একটা হলো কি ওডস অফ, দুইভাবেই দেখাই, এক্সপোজেস ইন কেজেসের ক্ষেত্রে কয়জন আর কি এক্সপোজ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, 10 হলো নন স্মোকার অর্থাৎ এক্সপোজ হয় না, আর হলো এক্সপোজ হয়েছে কি 40 জন স্মোকিং ছিল। তাহলে এখানে আমরা রেশিও বের করলে 4। এবার 2 নম্বরে হলো আমি দেখাবো ওডস অফ এক্সপোজেস ইন কন্ট্রোলে আমরা কয়জন এক্সপোজার হয়েছে সেটা বের করবো, 30 জন, আর উপরে আছে কি 20 জন স্মোকিং করছে কিন্তু ক্যান্সার হয় নাই, আর 30 জন স্মোকিং তোমার হলো নন স্মোকারও ক্যান্সার হয় না। তো এখানে আমাদের রেশিও আসে 0.67। এখন ওডস রেশিও যদি বাইর করি, ওই 4 ডিভাইডেড বাই 0.67 ধরতে গেলে কি হয়, তোমার হলো 6, ঠিক আছে, 6 আসে। ওকে, তাহলে এই যে হলো, তাহলে ওডস রেশিও যেহেতু 6, তাহলে যারা হলো স্মোকিং করছে তাদের 6 গুণ বেশি চান্স থাকবে। আর যদি শর্টকাট আর একটা করতে পারি, এইটা ধরো এ বি সি ডি, এ গুণ ডি আর হলো বি গুণ সি, এভাবে যদি ডিটেক্ট করি তাহলেও আমরা করতে পারবো। 10 গুণ বি আসে কত 6, তাহলে স্মোকার হ্যাভ 6 টাইম হায়ার ওডস অফ গেটিং লাং ক্যান্সার। ওকে, এখন আসো কোহোর্ট স্টাডিতে চলে আসো। কোহোর্ট স্টাডিতে আমরা কি হবে, কোহোর্ট জিনিসটা কি, কোহোর্ট জিনিস হলো একটা গ্রুপ অফ পিপল যারা হলো কি করে একটা কমন ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, কমন ক্যারেক্টারিস্টিক যেমন হলো কিছু মানুষ এক মাস ওই মাসে বিয়ে করতেছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি ম্যারেজ কোহোর্ট। ওই মাসে হলো তারা করতেছে, তোমার ভ্যাকসিন দিতেছে একটা ডিজিজের প্রতি, এগুলোর বলা হয় কি এক্সপোজার, মানে কি একটা কমন ড্রাগ দিতেছে, এটাকে বলা হয় কি এক্সপোজার কোহোর্ট, ঠিক আছে। তাহলে কোহোর্ট জিনিস বোঝা গেল, একই মানে ক্যারেক্টারিস্টিক থাকবে কোহোর্ট। আচ্ছা, কোহোর্ট স্টাডি আমাদের কি, কোহোর্ট স্টাডি হলো ওইখানে আমরা কি পড়ছিলাম, লাং ক্যান্সার থেকে আমার হলো রিস্ক ফ্যাক্টর অর্থাৎ স্মোকিং বের করছি, মানে লাং ক্যান্সারটা কি আমাদের ইফেক্ট টু কজে গেছিলাম। আর এইখানে আমরা কি করব, স্মোকিং আছে, স্মোকিং থেকে লাং ক্যান্সার বের করব, অর্থাৎ স্মোকিংটা আমাদের কি কজ, আর হলো লাং ক্যান্সারটিকে আমাদের ইফেক্ট। তাহলে এখানে কজ টু ইফেক্ট বের করব, ঠিক আছে। আসো কীভাবে বের করা যায় আমরা দেখি। তো প্রথমে আমরা কি করব, সিলেকশন অফ স্টাডি আর হলো কম্পোনেন্টস, একটা স্টাডি সাবজেক্ট নিতে হবে, কোন পপুলেশন আমরা স্টাডি করব, ঠিক আছে। প্রপার ডাটা অ্যান্ড এক্সপোজার, মানে যারা হলো স্মোকিং করছে, একটা স্টাডি গ্রুপ নেব যারা হলো স্মোকিং করছে, একটু আগে দেখলাম সিলেকশন অফ স্টাডি স্মোকিং যারা করে, এবং অবটেইন ডাটা ওই স্মোকিং যারা করে তাদেরকে আমরা কি কিছু ডাটা নিব তাদের থেকে। কীভাবে নিতে পারি, একটা হলো কি কোশ্চেনিয়ারের মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিতে পারি, এনভায়রনমেন্টাল সার্ভে ইত্যাদির মাধ্যমে আমরা ডাটা নিতে পারি। আর একটা হলো আমাদের কম্প্যারিজন গ্রুপ নিব, মানে হলো নন স্মোকার যারা, কম্প্যারিজন গ্রুপ নিলাম। এখন হলো এই যে স্মোকিং আর নন স্মোকিং এদেরকে আমরা ফলো আপে রাখবো।
ফলো আপে রাখবো, কারণ কি একটা মানুষ একদিন স্মোকিং করলে কিন্তু লাং ক্যান্সার হয় না, ঠিক আছে, অনেক দিন লাগে। তাহলে 2-3 বছর আমরা ফলো আপে রাখবো, তাহলে বুঝতে পারবো 2-3 বছর আমরা ফলো আপে রাখবো। তো ফলো আপে রাখার কারণে 2-3 বছরের হওয়ার পর আমরা অ্যানালাইসিস করে দেখলাম স্মোকিং যারা করছে তাদের ভিতর 80% হলো লাং ক্যান্সারে লাং ক্যান্সারে এফেক্ট হয়েছে। আর নন স্মোকারের ভিতর মাত্র হলো তোমার হলো 20% তোমার হলো লাং ক্যান্সার এফেক্ট হয়েছে। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে স্মোকিং যারা করছে তাদের হলো বেশি আর কি লাং ক্যান্সারের প্রবণতা, অ্যানালাইসিস করে আমরা পাইলাম। তো এই ক্ষেত্রে আমরা হলো ওইখানে আমরা দেখলাম কি কেস কন্ট্রোল আমরা ওডস রেশিওর মাধ্যমে বের করতে পারছি। আর এইখানে হলো আমরা রিলেটিভ রিস্কের মাধ্যমে বের করব। রিলেটিভ রিস্ক কি, ইনসিডেন্স অফ ডিজিজ কী ধরছিলাম, লাং ক্যান্সার অ্যামং এক্সপোজড মানে যারা স্মোকিং করছে, ওকে। আর ইনসিডেন্স অফ ডিজিজ মানে লাং ক্যান্সার অ্যামং যারা নন স্মোকার, এটা সোজা আছে ওডস রেশিওর থেকে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যদি এই যে রিলেটিভ রিস্ক গ্রেটার দ্যান 1 হয়, কি বললাম, গ্রেটার দ্যান 1 হয়, তাহলে হলো আমাদের কি হবে, যারা স্মোকার করছে এর জন্য লাং ক্যান্সার হয়েছে। আর যদি তোমার হলো সমান 1 হয় তাহলে কি নো অ্যাসোসিয়েশন, উপরেও সমান নিচেও সমান, তাহলে নো অ্যাসোসিয়েশন। আর যদি আমি বলি কি 2 হয় তাহলে 2 টাইমস মোর হলো তোমার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, 2 টাইমস মোর হায়ার ইন দ্য এক্সপোজ গ্রুপ, ওকে। রিলেটিভ রিস্ক, আশা করি এটা বোঝা গেছে এক্সপোজ গ্রুপ। এখন আমরা আসি কেস কন্ট্রোল আর কোহোর্ট, এই দুটোর ভিতর ডিফারেন্স কি। এটা পেইড কোশ্চেন, রিটেন, ভাইবা, সব জায়গায় পেইড কোশ্চেন, ওকে। তো এইটা হলো আমরা জানবো। তো পেইড কোশ্চেনটা কি, প্রথমে হলো আমরা কি বললাম কেস কন্ট্রোল স্টাডি, ঠিক আছে, আর একটা হলো কি কোহোর্ট স্টাডি। তো প্রথম ডিফারেন্সিয়েট কি, কেস কন্ট্রোল স্টাডিতে আমাদের প্রসিডস করছে কই থেকে, প্রসিডস ফরম কেস কন্ট্রোলে কি আমাদের এইখানে সহজ করে দেয়, এখানে কি ছিল লাং ক্যান্সার থেকে আমরা বের করছিলাম কি স্মোকিং, আর এই জায়গায় স্মোকিং থেকে বের করছিলাম আমরা লাং ক্যান্সার। অর্থাৎ প্রসিডস ফ্রম কি ইফেক্ট টু কজ, লাং ক্যান্সারটা কি একটা ইফেক্ট, বোঝা গেছে, ইফেক্ট, আর স্মোকিংটা কি একটা হলো কজ, তাহলে ইফেক্ট থেকে কজ বের করছি। আর এইখানে প্রসিড ফ্রম কি এই যে স্মোকটা আমাদের কি কজ টু ইফেক্টে গেছি। 2 নম্বরটা হলো আমাদের স্টার্টস। দেখো কেস কন্ট্রোল স্টার্ট হয়েছে লাং ক্যান্সার মানে ডিজিজ দিয়ে স্টার্ট হয়েছে, ওকে। আর এইখানে স্টার্ট হয়েছে কি রিস্ক ফ্যাক্টর দিয়ে স্টার্ট হয়েছে, ওই যে স্মোকিংটা একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে এখানে কি শুরু হয়েছে রিস্ক ফ্যাক্টর দিয়ে স্টার্ট হয়েছে। আচ্ছা, হাইপোথেসিস, এখানে হাইপোথেসিসটা আমরা কি দেখলাম, হাইপোথেসিসটা আমরা টেস্ট করতে পারলাম, টেস্টিং অফ হাইপোথেসিস। আর কোহোর্টে আমরা কি দেখছি, রিভার্স অফ প্রিভিয়াসলি ফর্মুলেটেড হাইপোথেসিসটা আমরা করছি। মানে আমরা জানি কি স্মোকিং করলে তো লাং ক্যান্সার হয়, এটা আমরা জানি, তাহলে ওই প্রিভিয়াসলি ফর্মুলেটেড হাইপোথেসিসটা আমরা এখানে রিভার্স টেস্ট করছি, ওকে, মানে আবার টেস্ট করছি। 4 নম্বর নাম্বার অফ সাবজেক্ট, কেস কন্ট্রোলে আমাদের সাবজেক্ট হলো ফিউয়ার, আমাদের অল্প পার্সন নিলেই আমরা কেস কন্ট্রোল, কারণ এখানে আমাদের ইফেক্টটা ডাইরেক্ট দেওয়া আছে। যেমন লাং ক্যান্সার কি আমরা 100 জন লাং ক্যান্সার নিলেই ওটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, মানে ফিউয়ার নাম্বার দিয়ে আমরা কেস কন্ট্রোল ডিটেক্ট করতে পারি, স্টাডিটা করতে পারি। কিন্তু এখানে আমাদের নাম্বার অফ তোমার সাবজেক্ট লাগে লার্জার, ঠিক আছে, স্মোকিং নন স্মোকার অনেক একটা মানে হিউজ পপুলেশন লাগে আমাদের হলো এই কোহোর্ট স্টাডিটা মানে ক্যারি করে নিয়ে যেতে। তারপর নাম্বার গেল। 5 নম্বর কি ডিউরেশন কি, কেস কন্ট্রোল অবশ্যই কি, যেহেতু নাম্বার ফিওর এবং ডিউরেশনটাও কি এখানে ডিউরেশনটাও শর্ট, এখানে বেশি টাইম লাগে না। কিন্তু এখানে আমাদের কি কোহোর্ট স্টাডি আমি বলছিলাম কি লংগিটিউডাল স্টাডি, বারবার যে ওই যে ফলো আপ, কেস কন্ট্রোলে কিন্তু ফলো আপ নাই, কোহোর্টে কি ফলো আপ, বারবার যাওয়া লাগে, বারবার যে ইনফরমেশন লাগে, 2-3 বছরের একটা লং টার্ম প্রসেস। যে বললাম না স্মোকিং করলে কি একদিনেই ক্যান্সার হয়ে যাবে, মানে একটা লং টার্ম প্রসেস, এর জন্য আমাদের ডিউরেশনটা কি লং, ওকে। তারপরে 6 নম্বর যদি বলি রেজাল্ট, ওকে, রেজাল্ট আমরা যেহেতু ডিউরেশন শর্ট এখানে কুইকলি রেজাল্ট পাবো, এখানে আমাদের রেজাল্টটা পাইতে কি লাগবে, ডিলেড লাগবে। আর রেয়ার ডিজিজ আমরা কোনটায় আইডেন্টিফাই করতে পারবো, এই জায়গায়, যেহেতু এখানে আমাদের কি কম একটা মানে কম ফিওর নাম্বারের জন্য আমরা রেয়ার ডিজিজ সুইটেবলি মানে ডিটেক্ট করতে পারবো সুন্দরভাবে। আর এখানে রেয়ার ডিজিজ আইডেন্টিফাইয়ের জন্য নট সুইটেবল। তুমি হলো স্মোকিং নিয়ে করছো, রেয়ার ডিজিজ তুমি আইডেন্টিফাই করতে পারবে না, কারণ রেয়ার ডিজিজ তুমি আউটকামই পাবা না, ঠিক আছে। এইখানে কি পাইলাম, ওডস রেশিও পাইলাম, মানে ইয়েল্ডিং রেট এগুলোকে বলে ওডস রেশিও, আমরা দেখলাম ওডস রেশিও,
অবশ্যই বললাম কেস কন্ট্রোল, আর এইখানে পড়লাম কি রিলেটিভ রিস্ক, তারপরে ইনসিডেন্স রেট, এগুলো আমরা এখানে কেন রিলেটিভ রিস্ক, ওই যে ইনসিডেন্স রেট আমরা কি এখানে কারণ সহকারে পুরোটা পেয়ে যাই। ডিজিজ সম্পর্কে ইনফরমেশন কোনটাই বেশি পাই, কারণ এইখানে ইনফরমেশন আমরা বেশি পাই না, লিটল পাই। আর এখানে কোহোর্টে অনেক বললাম কি বারবার ফলো আপ দিব, তাহলে এখানে আমরা একটা হিউজ ইনফরমেশন পাবো, ঠিক আছে, তাহলে মোর ইনফরমেশন পাবো। আর 10 নম্বর যদি বলি এক্সপেন্সিভ, কোনটা এক্সপেন্সিভ বলো? অবশ্যই এটা বারবার যাইতেছো, টাকা পয়সা খরচ হইতেছে, এক্সপেন্সিভ। আর এটা কি নন এক্সপেন্সিভ। আচ্ছা, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি, যেমন ধরো তোমার কোহোর্ট স্টাডির সব দিকেই অ্যাডভান্টেজ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি এখানে টাইম বেশি লাগে। আবার এইখানে কিন্তু ইনসিডেন্স রেট বাইরে, একটা ডিজিজের মানে খুঁটিনাটি সব বাইর করে ফেলতে পারবা কোহোর্ট স্টাডিতে, ওকে। এবং এখানে বায়াসও কম, কারণ তুমি একদম ডিরেক্টলি স্টাডি করতেছো তোমার হলো এক্সপোজার নিয়ে বা রিস্ক ফ্যাক্টর নিয়ে। আর কেস কন্ট্রোল কি, কেস কন্ট্রোল যেহেতু ডিজিজ টু ইফেক্ট, এখানে কিন্তু বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা, ওই যে রিকল বায়াস, সিলেকশন বায়াস আমি কিন্তু অলরেডি বলছি এগুলোর ভিতরে। এবং এইখানে কি হয়, আর কোহোর্ট স্টাডির একটা সমস্যা কি, অনেক দিন ধরে যেহেতু করা হয় ফলো আপ, তাহলে অনেক সময় কি হয় পার্সনটা মারা যেতে পারে, যার কারণে ওই সময় একটু বায়াস হতে পারে, ওকে। এখন আমরা জানবো কি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, মোস্ট বেস্ট স্টাডি যদি বলা হয় র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। ইট ইজ এ ক্লিনিক্যাল ট্রায়াল কম্পেয়ারিং দ্য ইফেক্টস অফ ইন্টারভেনশন। বললাম না এখানে ইন্টারভেনশনটা থাকবে, কিসের ইন্টারভেনশন করবো, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ নেবো, একটা কন্ট্রোল গ্রুপ নেবো, এটার উপর এক্সপেরিমেন্ট মানে কি বললাম, এটা কি করবা, ইফেক্টগুলো কম্পেয়ার করবা, মানে এক্সপেরিমেন্ট গ্রুপে ধরো একটা ড্র্যাগ দিছো, ড্র্যাগটা দেওয়ার কারণে কীরকম কাজ দিছে সেইটা হলো আমরা জানতে পারবো। আচ্ছা, আমি জানি এখন হলো তোমার ডেফিনেশন দেখে অনেক কঠিন লাগবে, বাট আমি এখন সহজ করে বুঝাই। সহজ করে বুঝাইতে গেলে এটা হলো মনোযোগ দিয়ে জানা লাগবে, ওকে। তো সহজ করে যদি বলি, তোমার হলো কি বললাম, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল যেমন ধরো বলো, আমি হলো তুমি থাকো হলো ঢাকা ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে থাকো, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর আমাদের মেডিকেলের নাম কি, এএফএমসি। এএফএমসি মানে এটা হলো তোমার স্যাম্পল, কি বললাম, ঢাকা ক্যান্টনমেন্টে একটা স্যাম্পল নিলে, এএফএমসি 24 ব্যাচের একটা স্যাম্পল নিলাম, মানে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট নিলা, এএফএমসি 24 ব্যাচের, ঠিক আছে। এএফএমসি থেকে এএফএমসি 24 ব্যাচের থেকে একটা স্যাম্পল নিলাম, স্যাম্পলটাকে আমরা হলো ধরলাম 24 ব্যাচের লোক আছে হলো 100 জন, কি বললাম 24 ব্যাচের লোক আছে হলো 100 জন, 50 জন করে আমরা ডিভাইড করে দিলাম, কি বললাম 50 জন করে ডিভাইড করে দিলাম। কীভাবে ডিভাইড করবো, একটা হলো এক্সপেরিমেন্টাল গ্রুপে ডিভাইড করবো, আর একটা হলো আমাদের তোমার হলো কন্ট্রোল গ্রুপে ডিভাইড করবো, ওকে। তো এক্সপেরিমেন্টাল গ্রুপ বললাম কি, আর একটা হলো কন্ট্রোল গ্রুপ। আচ্ছা, মানে র্যান্ডমাইজ করে দিলাম, 50 জনকে এক্সপেরিমেন্ট গ্রুপে ফেললাম, 50 জনকে কন্ট্রোল গ্রুপে ফেললাম। এখন তুমি হলো তোমাকে একটা দেওয়া হলো, ড্রাগ দেওয়া হলো, এ হলো ধরো একটা ড্রাগ, এবং বি হলো ধরো প্লাসিবো, মানে এটা ড্রাগ না, ড্রাগের মতো। তো তুমি হলো একটা এপিডেমিওলজিস্ট, তুমি নিজেও এই দুইটা সম্পর্কে জানো না, এ বি, কিন্তু এ হলো ড্রাগ, বি হলো প্লাসিবো, কিন্তু তোমার বইলা দিছে এ দেওয়া হলো এক্সপেরিমেন্টাল গ্রুপে আর বি দেওয়া হলো কন্ট্রোল গ্রুপে। তারপরে দেখা যায় এখানে তোমার ফলো আপ করবা, অনেক দিন ফলো আপ কইরা দেখলা এই যে এই গ্রুপটাতে দেওয়া হয়েছে এক্সপেরিমেন্টাল গ্রুপে, যেই গ্রুপে দিয়েছে ওই জায়গার হলো লোকজন কি সুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, ওকে। আর যেটা কন্ট্রোল গ্রুপ প্লাসিবো, ওইটা দেখলো ওই আগের মতো অবস্থায় আছে। যদি সহজ কথায় বলি, আমি যদি বলি ধরো জ্বর হয়েছে, মানে ভালোই জ্বর হয়েছে, জ্বর হওয়ার কারণে তুমি প্যারাসিটামল দিলা এতে, তাহলে ওই জায়গায় কি তাড়াতাড়ি তারা জ্বর থেকে মুক্ত হয়ে গেল। কিন্তু কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে তুমি প্লাসিবো দিছো, যার কারণে ওইটা কিন্তু অত ইফেক্ট দেয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইন্টারভেনশনের মাধ্যমে, ইন্টারভেনশনটা কি ড্রাগের মাধ্যমে কিন্তু আমরা অ্যাসেসমেন্টটা করতে পারলাম। আসলে এটা কি, তাহলে জিনিসটা আমরা যদি বলি র্যান্ডমাইজ কন্ট্রোলের স্টেপটা বলি, প্রথমে হলো আমরা কি একটা পপুলেশন, সিলেক্ট সুইটেবল পপুলেশন, একটা সুইটেবল পপুলেশন নিলাম, পপুলেশনটা ধরলাম কি এএফএমসির লোকজন, ঠিক আছে, এএফএমসির লোকজন। এইখান থেকে কি নেব আমরা, একটা সুইটেবল স্যাম্পল নেব, সেটা হলো কি এএফএমসি 24 ব্যাচের কিছু স্টুডেন্ট, ওকে। তো সুইটেবল স্যাম্পল নেওয়ার করলাম। এখন এই সুইটেবল স্যাম্পলের ভিতর কি 24 ব্যাচের কি সবাই করতে যাবে না, অনেকে আছে কি কনসেন্ট দিতে যাবে না, আমি করব না, ওকে। তাহলে তুমি 125 জন আছে ধরো, এর ভিতর 100 জন হলো মত দিল, আচ্ছা আমরা, এবং ক্রাইটেরিয়ার সাথে মিলে গেল, মানে এলিজিবল ক্রাইটেরিয়ার সাথে। এই 100 জনরে তুমি র্যান্ডমাইজ করলা,
র্যান্ডোমাইজ। 3 নম্বর স্টেপ কি? র্যান্ডোমাইজ। র্যান্ডোমাইজ করলে কি? এক্সপেরিমেন্টাল গ্রুপে, আর একটা হলো কি গ্রুপ বললাম কি? কন্ট্রোল গ্রুপে র্যান্ডোমাইজ করলাম, মানে এক্সপেরিমেন্ট গ্রুপে রাখলাম 50 জন, কন্ট্রোল গ্রুপে রাখলাম 50 জন। এবং এক্সপেরিমেন্টাল গ্রুপে আমরা কি করলাম? ওষুধ দিলাম, রিয়েল ওষুধ। এটা কিন্তু কেউ জানে না, তোমার এটা বলে দিই স্যার। বি হলো দিলাম কন্ট্রোল গ্রুপে। এবং আলটিমেটলি দেখলাম কি? দেখলাম হলো এক্সপেরিমেন্টাল গ্রুপে যে 50 জন ছিল, 50 জন ছিল, অর্থাৎ ফলো আপ করার পর যে 50 জন ছিল তারা কি? তারা ভালো বোধ করছে, অর্থাৎ তারা ভালো অনুভব করছে। ওকে, ভালো অনুভব করছে। তাহলে তুমি কি বুঝলা? র্যান্ডোমাইজ কন্ট্রোল স্ট্র্যাটেজিতে কিন্তু বোঝা গেল ইন্টারভেনশনের মাধ্যমে আমরা কিন্তু একটা আউটকাম নিয়ে আসতে পারলাম। 50 জন কিন্তু বেশি ভালো আউটকাম পাইছে। তাহলে এইটা হলো আমাদের র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল। এবং লাস্ট টপিক আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, আরএফএসটি, রেসিডেন্সিয়াল তোমার হলো ফিল্ড সাইড ট্রেনিং। এখানে কি করা হয়, অবজেক্টিভ কি, কি জানা লাগবে, কি না পারলে ফেল, এটা হলো তোমার, আমি জাস্ট একটু ধারণা দিই। আর আমার মানে যদি আরও ডিসক্রিপশন মানে ক্লাস বড় মানে আরও ডিটেলসে জানতে চাও আরএফএসটি সম্পর্কে, তাহলে হলো আমি আরেকটা ক্লাস নিব যদি চাও তোমরা। ওকে, তো আমরা হলো এখানে আরএফএসটি, যেমন আমাদের আরএফএসটি হলো 5 দিনের ছিল। তো আরএফএসটিতে আমরা গেছি, ওই সময় যাওয়ার পরে হলো 5 দিন থাকছি। 5 দিন থেকে আমাদের একটা সমস্যা দিছে, ওই সমস্যা নিয়ে আমরা স্টাডি করছি। ধরো আমি যদি বলি এখানে তোমার ধরলাম স্মোকিং এই তোমার হলো ধরো আমাদের সমস্যাটা ছিল কি বলে এটাকে, কন্ট্রোল যে প্র্যাকটিসগুলো আছে, কি বললাম, ভেক্টর কন্ট্রোল প্র্যাকটিস আছে না? তো ওইটা হলো আমাদের কন্ট্রোল প্র্যাকটিস ইউজ করলে আমাদের যে রুরাল এরিয়াতে ভেক্টর বনগুলো মানে কীরকম ধারণা আছে, মানে কীরকম মানে এক কথায় বলতে গেলে আমি যদি লোকাল পারসেপশন অফ ট্রান্সমিশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিস অফ ভেক্টর বন ডিজিজ, রুরাল এরিয়ার মানুষজন মানে কীরকম কন্ট্রোল প্র্যাকটিস করে, এইটা সম্পর্কে আমরা একটা স্টাডি করতে গেছিলাম। ওকে, তো এখানে আমাদের স্টাডির ডিজাইনটা কী ছিল? আরএফএসটি সম্পর্কে আমাদের একটা স্টাডি ডিজাইন থাকে, মানে কীরকম স্টাডি করছে, যে এপিডেমিওলজির একটা স্টাডি করতে হবে। আমাদের যেহেতু টাইম কম ছিল, আমরা করছিলাম কি? ক্রস সেকশনাল স্টাডি। কি বললাম? ক্রস সেকশনাল স্টাডি, যে ডিসক্রিপটিভ টাইপ যেটা পড়াইলাম, ডিসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল। তারপর একটা ডিউরেশন থাকে, একটা স্টাডি করতে অনেক কিছু লাগে। তো এটার ডিউরেশন হলো, ধরো আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে পুরো জুলাই থেকে অক্টোবর পর্যন্ত করছিলাম। এবং আমাদের স্টাডি ভিলেজ বা স্টাডি সিটিং যেটা ছিল সেটা হলো কি? বালিয়াটি ছিল, 2টা গ্রাম ছিল, বালিয়াটি আর হলো মহিষাসী। ওকে, তারপরে আমরা কি করলাম? বালিয়াটি মহিষাসীর উপর আমাদের তো সবাই এই বালিয়াটি এই মহিষাসী যে ভিলেজের লোকজন, এদের ভিতরে আমরা কিছু ক্রাইটেরিয়া নিয়েছি। সবাইকে তো আমরা স্টাডি করতে পারবো না, এক্সক্লুশন ইনক্লুশন কিছু ক্রাইটেরিয়া থাকে। এখন যারা মনে করো বালিয়াটিতে মানে পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের নিতে হবে, এবং বাহির থেকে যারা যদি কাজ করে ওদের তো নেওয়া যাবে না। ওকে, এইভাবে এক্সক্লুশন করে আমরা স্যাম্পল নেওয়ার চেষ্টা করছি প্রায় 350 জনের। স্যাম্পল মানে কি? ওই যে গ্রামের ভিতর কতজন মানুষের তুমি স্টাডি মানে কোশ্চেন করতে পারতেছো, ঠিক আছে, ওইটাই বলে স্যাম্পল সাইজ। ওকে, আর হলো তারপরে কি? আমরা একটা স্যাম্পলিং টেকনিক, এগুলো হলো পরে পড়াবো যদি তোমরা চাও। স্যাম্পলিং টেকনিক আমরা ইউজ করছি, নন প্রবাবিলিটি পারপাসিভ টেকনিক। এখন এখানে অনেক কোশ্চেন আছে, কেন নন প্রবাবিলিটি, কেন পারপাসিভ, এবং কিভাবে ডাটা কালেকশন করছি, কিভাবে ডাটা প্রসেস অ্যানালাইসিস, এইগুলো বিভিন্ন ধরনের আরএফএসটি সম্পর্কে তোমাদের কোশ্চেন করা হয়। এবং এটা কিন্তু না পারলে ফেল, এটা বলতে না পারলে শিওর ফেল। তো এইটা সম্পর্কে যদি তোমাদের ক্লাস লাগে আমাকে জানায়ও, যদি এই ক্লাসটা ভালো লাগে। ওকে, তো আশা করি আজকের মোটামুটি টপিকগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কাজে লাগবে লাইফ টাইম, আশা করি ইনশাল্লাহ। এবং তোমরা ভালো করবা, আশা করি সবাই এপিডেমিওলজি বুঝে পড়বা।